শুভ সন্ধ্যা। বাংলাদেশ স্টাডি ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আনোয়ার। বাংলাদেশ স্টাডি ফোরাম ৯ম বছর পেরিয়ে ১০ম বছরে পদার্পণ করেছে। আর এই উপলক্ষে আমরা আয়োজন করেছি বিশেষ লেকচার সিরিজ এবং সেই ধারাবাহিকতায় আজকে আমাদের ৬ষ্ঠ পর্ব অনুষ্ঠিত হচ্ছে। আর আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ইউরোপের শিক্ষা কাঠামো। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন কায়সুল খান, লেখক এবং গবেষক। অধ্যয়নরত আছেন নোভা ইউনিভার্সিটি অব লিসবন, পর্তুগালে। আমাদের আজকের অতিথি ইউরোপের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে নিয়মিত লিখে চলছেন বাংলাদেশের বিভিন্ন খ্যাতনামা দৈনিক পত্রিকাগুলোতে। প্রথম আলো, সমকাল সহ দৈনিক শিক্ষা পত্রিকাগুলোতে তার নিয়মিত লেখা যাচ্ছে এই বিষয়ে। আপনারা জানেন যে ২০২৪ সালে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুনেছি। সেই হিসেবে বাংলাদেশ একটা সঠিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য খুবই দরকারি। সেক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গা থেকে যদি সহায়তা পেতে পারি, তাদের শিক্ষা বিভিন্ন যারা অলরেডি উন্নত দেশগুলোতে যারা শিক্ষা ব্যবস্থাকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে যদি আমরা আমাদের কাঠামোটাকে দাঁড় করাতে পারি বা আমাদেরকে আরো আমরা এনরিচড হতে পারি, সেটা আমাদের জন্য খুবই উপকারী হবে। আর আমাদের আজকের যে লেখক, উনি ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ফ্রান্স, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, পর্তুগাল, এমনকি রাশিয়ার শিক্ষা ব্যবস্থা নিয়েও তার একাধিক লেখা রয়েছে। সো আজকে আমরা এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব কায়সুল খানের কাছে। সো কায়সুল খান, আপনাকে স্বাগতম বাংলাদেশ স্টাডি ফোরামে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ দেওয়ার জন্য। এবং আমি বাংলাদেশের একজন স্টুডেন্ট। আমি ইউরোপে এখানে থাকি এখন রেসিডেন্ট হিসেবে। তো আমার ইউরোপে থাকার এবং এর বাইরে এখানকার এডুকেশন সিস্টেম নিয়ে একটু পড়াশোনা করার আগ্রহ ছিল। সেভাবে আমি চেষ্টা করেছি। যতটুকু জানি আমি মোটামুটি এদের একটা সিস্টেমের উপরে আমি টুকটাক লেখালেখিও করেছি। তো সেই অভিজ্ঞতা নিশ্চয়ই আজকে শেয়ার করব। আমি আশা করি বাংলাদেশে যারা আছেন কিংবা বাংলাদেশের বাইরেও যারা আছেন তারা আ নতুন কিছু হয়তো জানতে পারবেন বা অনেকের জানা থাকলেও সেটাও একটু রিভাইজ হবে। জি, আপনার বক্তব্য শুরু করার আগে আমি আমাদের দর্শকদেরকে অনুরোধ করব, আপনাদের যাদের প্রশ্ন আছে আমাদের আজকের এই বিষয়কে নিয়ে, আপনারা প্রশ্নগুলো কমেন্ট করবেন এবং আমাদের আলোচকের আলোচনার শেষ পর্যায়ে আমরা সেই কমেন্টগুলো নিয়ে প্রশ্ন উত্তর পালায় যাব। আর এই পর্যায়ে আর দেরি না করে আমি সরাসরি আমাদের আজকের অতিথি কায়সুল খানকে তার বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি। আচ্ছা, আ ইউরোপিয়ান এডুকেশন নিয়ে কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে মানে খুব ইন্টারেস্টিংলি ইউরোপে যে উচ্চশিক্ষা অর্থাৎ ধরুন আ ইউনিভার্সিটি এডুকেশন বা এই জাতীয় কিছু ইউনিভার্সিটি এডুকেশনও শুরুতে তো মানে এখন যে পর্যায়ে আছে এই লেভেলে ছিল না। তো এদের শিক্ষাটা মূলত গড়ে উঠেছে আধুনিক শিক্ষা যেটাকে বলা যায় সেটা হচ্ছে একাদশ শতকের আ শেষের দিকে। ধরুন আ ইউনিভার্সিটি অফ বোলগনা যেটা ইতালিয়ান একটা ইউনিভার্সিটি এটা আ ১০৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আপনি যদি একটু তুলনা করেন যে আমাদের অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ছিল, ফর এক্সাম্পল আমি যদি তক্ষশিলার কথা বলি, এটা হচ্ছে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ অব্দে। হ্যাঁ, বলি এটা হচ্ছে তো তার মানে হচ্ছে যে ইউরোপের থেকেও মোটামুটি আমরা ১৫০০ বছর আগে আমাদের ভারতীয় উপমহাদেশে একটি প্রতিষ্ঠিত স্বীকৃত শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছিল। তো এই তক্ষশিলার যারা ছিলেন তাদের মধ্যে একটি নাম খুব পরিচিত। ধরুন চাণক্য। তো চাণক্যের নাম কম বেশি আমরা সবাই শুনেছি। তিনি ছিলেন এই খ্রিস্টপূর্ব ৬০০ থেকে খ্রিস্টপূর্ব ৫০০ অব্দের ওই সময়ের মাঝামাঝি একজন বিজ্ঞ ব্যক্তি। তিনি তক্ষশিলায় একজন শিক্ষক ছিলেন। এরপর যদি আমরা একটু চেষ্টা করি যে উপমহাদেশের নালন্দা ইউনিভার্সিটি ছিল, যেটা কিন্তু আমাদের বাংলাদেশের থেকে খুবই কাছে। এটার অবস্থান ছিল মূলত বিহারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার রাজ্যটা অবস্থিত। সেই তুলনায় ইউরোপে যে আধুনিক শিক্ষা সেটা বেশ দেরিতে এসছে। আ আমি তো বললাম যে ১০৮০ শতকে আ আ ১০৮০ সালে আরকি। আ বা
তো তখন হচ্ছে যখন ইউনিভার্সিটি অফ বোলগনা প্রতিষ্ঠিত হয়, মোটামুটি তারপর থেকে এখানে একটা রিফরমেশন এসছে। এবং ইউরোপে আমরা মূলত প্রাচীন যেসব ইউনিভার্সিটিগুলোর নাম জানি, আমরা হয়তো অক্সফোর্ডের নাম জানি, ক্যামব্রিজের নাম জানি, কিন্তু অক্সফোর্ড ক্যামব্রিজও কিন্তু বোলগনা ইউনিভার্সিটির চেয়ে অপেক্ষাকৃত নতুন। হ্যাঁ, তো ইউরোপে যেটা হয় যে এদের এডুকেশন যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে একদম প্রাইমারি এডুকেশন থেকে শুরু করে উচ্চশিক্ষা বা হায়ার এডুকেশন পর্যায়ক্রমিকভাবে এখানে একটি নীতিমালা করা আছে। এবং ইউরোপিয়ান এডুকেশনের একটা বড় সুবিধা হচ্ছে যে তারা কিছু আন্তর্জাতিক এবং ইউরোপিয়ান মানদণ্ড মেনে চললেও তারা নির্দিষ্ট কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটি অর্গানাইজেশনের অধীনে নয়। যে কারণে আপনি দেখবেন যে ইউরোপিয়ান যে দেশগুলো আছে প্রত্যেকের এডুকেশনের কাঠামো মোটামুটি এক, কিন্তু বৈচিত্র্যময়। ধরুন এখানে প্রাইমারি এডুকেশনটা শুরু হয় 6 বছর বয়স থেকে, এবং এটা বলে যে 6 থেকে 10 বছর বয়স, অর্থাৎ এই 5 বছর মূলত প্রাইমারি এডুকেশন হবে। এর আগে প্রাক প্রাইমারি এডুকেশনের একটা সুযোগ থাকে, যেটা হয়তো 5 বছর থেকে তার নিচে কিন্তু কোনো বাচ্চাকে আসলে স্বীকৃতভাবে এডুকেশনের আন্ডারে নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। ডে কেয়ার থাকে, বাট সেখানে টোটালি মানে কোনো কিছু আসলে আমাদের দেশে ডে কেয়ারে যেরকম একটা শেখানো ওই ধরনের কোনো কিছু ব্যাপার থাকে না। সেখানে বাচ্চা কাচ্চাকে খেলা করতে দেওয়া, তাকে একটু সময় কাটাতে দেওয়া, ইত্যাদি হয়। তো ইউরোপে যেটা হয় যে এখানে ধরুন প্রাইমারি এডুকেশনের মধ্যে একজন বাচ্চা যখন ঢোকে, তখন কিন্তু ওই বাচ্চা কি শিখবে এই ব্যাপারে পূর্ণাঙ্গ একটি নীতিমালা প্রত্যেকটা দেশ তৈরি করেছে। এবং এটা একটি আন্তর্জাতিক মানদণ্ড, সেটা হতে পারে ইউনিসেফের আন্ডারে, হতে পারে সেটা ইউরোপিয়ান কাউন্সিলের আন্ডারে হতে পারে। তারা এটাকে নিয়ন্ত্রণ করে না, কিন্তু তাদের যে মানদণ্ডটাকে যুগ উপযোগী বা প্রয়োজনীয় মনে করে সেটাকে অনুসরণ করে এটা প্রত্যেকটা দেশই নিজেদের মতো করে গড়ে তুলেছে। ধরুন ফিনল্যান্ডের কথা যদি আমি বলি, ফিনল্যান্ডে হচ্ছে প্রাইমারি এডুকেশন 7 বছর বয়স থেকে শুরু হয়। 6 বছর বয়সে একজন বাচ্চাকে প্রাক প্রাইমারিতে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা বাধ্যতামূলক নয়। ফিনল্যান্ড মনে করে যে 6 বছরের আগে কোনো বাচ্চাকে স্কুলে দিলে তার প্রোডাক্টিভিটি, অর্থাৎ মানে একজন তো জন্মগ্রহণ করে একটা মেধা নিয়ে, তো সেটার অপব্যবহার হতে পারে, এবং তার উপরে যে প্রেশারটা যাবে সেটা হচ্ছে যে আলটিমেটলি তার যে সম্ভাবনা সেটাকে হয়তো ক্ষতিগ্রস্ত করবে। আবার পর্তুগাল, সুইডেন এ ধরনের দেশগুলোতে এই প্রাইমারি এডুকেশনে ঢোকার বয়সটা 6 বছর। ইংল্যান্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, কিন্তু ওই একই রকম মোটামুটি ধাপটা। এরপরে যেটা শুরু হয় যে প্রাইমারি এডুকেশন 6 বছর গেল, তারপরে তো একটা সেকেন্ডারি এডুকেশন থাকে। তো প্রাইমারি এডুকেশন নিয়ে যদি আমি কথা বলি, প্রাইমারি এডুকেশনে কি শেখাই? প্রাইমারি এডুকেশনের মূল লক্ষ্য থাকে একজন স্টুডেন্টকে মূলত তার যে আহ মূল্যবোধ গড়ে তোলা, তার দেশের যে সংস্কৃতি তার সঙ্গে পরিচয় করিয়ে তোলা, তার একটা ভাষা জ্ঞান, অর্থাৎ সেটা নিজ মাতৃভাষা হতে পারে, পাশাপাশি ধরুন বিদেশি ভাষা, সেটা হয়তো ইংরেজি, হয়তো ফ্রেঞ্চ, হয়তো স্প্যানিশ, হয়তো জার্মান। এটা সে নিজ নিজ মানে দেশভেদে পছন্দ করতে পারে। এবং এই স্বাধীনতা একজন বাচ্চার অভিভাবককে দেওয়া হয়। নিশ্চয়ই 6 বছরের বাচ্চা তো আর নিজে নিশ্চয়ই। থেকে কোনো কিছু পছন্দ করতে পারে না, সিদ্ধান্ত জি। নেওয়ার ক্ষমতা রাখে না। বাট মোটামুটি এটা তারা এভাবে নির্ধারণ করে। আরেকটা জিনিস করে যে আমাদের বেসিক্যালি আমরা শিক্ষিত দুইটা জিনিস। একটা হচ্ছে ভাষা, আরেকটা হচ্ছে যে অ্যানালিটিক্যাল এবিলিটি, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি যে ম্যাথমেটিক্স। তো ম্যাথমেটিক্স এর সঙ্গে তো আবার বিজ্ঞানের অন্যান্য বিষয় জড়িত থাকে, ধরুন পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রত্যেকটাই তো আসলে ম্যাথমেটিক্স এর থেকেই উদ্ভব ঘটেছে মূলত। এরা চেষ্টা করে যে এই যে তিনটা জিনিস, একটা হচ্ছে ভাষা জ্ঞান, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, আর একটা হচ্ছে মূল্যবোধ বা সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে তোলা। এই কাজগুলি করার জন্য তারা প্রাইমারি এডুকেশনে যা যা কিছু করণীয় সেগুলো করে থাকে। এবং এটা কিন্তু ধরুন একজন শিক্ষার্থী প্রত্যেক সপ্তাহে কত ঘন্টা কোন বিষয় শিখবে, সেটা ল্যাঙ্গুয়েজ কত ঘন্টা শিখবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কত ঘন্টা, সেটার জন্য কত ঘন্টা ব্যয় করবে, মূল্যবোধের জন্য কত ঘন্টা ব্যয় করবে, ইত্যাদি নির্ধারণ করা আছে। এবং মোটামুটি একটা মানদণ্ড থাকে যে হয়তো সবকিছু মিলে কোনোটাই 8 ঘন্টা, ল্যাঙ্গুয়েজ হয়তো 8 ঘন্টা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির জন্য হয়তো 4 ঘন্টা। হ্যাঁ, এ ধরনের এভাবে ভাগ করা থাকে। ফলে হয় কি যে বাচ্চাটা স্কুলে যখন যায় তার বাবা মা জানেন যে
আমার বাচ্চা স্কুলে কি জন্য যাচ্ছে। এবং ইউরোপিয়ান এডুকেশনের সব থেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে যে এখানে গভর্নমেন্ট গুলা এনশিওর করে যে যারা অভিভাবক তারা যেন সরকারের প্রতি, তাদের এডুকেশন সিস্টেমের প্রতি একটি নির্ভরশীলতা অর্থাৎ বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারে। এই কাজটি হচ্ছে গভর্নমেন্টের। গভর্নমেন্ট এমনভাবে এখানে এডুকেশন সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে যেন একজন অভিভাবক এখানে নিশ্চিন্তে তার বাচ্চাকে পাঠাতে পারেন। তার এই প্রশ্ন তোলার কোনো সুযোগই দরকার হয় না, বা তার এই প্রশ্ন করার কোনো প্রয়োজনই হয় না যে আমার বাচ্চা যে স্কুলিং সিস্টেমের মধ্যে আছে সেটি যথার্থ কিনা। কারণ এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব এনশিওর করা। রাষ্ট্রের সাথে জনগণের বা নাগরিকের তো একটা চুক্তি থাকে, সেই অনুযায়ী তারা এটা এনশিওর করে। সুতরাং কোনো বাচ্চাকে যখন স্কুলে পাঠায়, বাবা মা এটা চিন্তা করেন না যে আমার বাচ্চা সেখানে কি শিখবে। আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশের শিক্ষা আন্দোলনে অনেক অভিভাবক নানা রকম মন্তব্য করছেন। আপনি একই প্রশ্ন যদি ইউরোপিয়ান যে কোনো একটা দেশের অভিভাবককে বলেন, তারা বলবেন যে না, আমি তো আসলে শিক্ষা বিজ্ঞানে ডিগ্রিপ্রাপ্ত কোনো ব্যক্তি নই, সুতরাং স্কুলে কি পড়ানো হচ্ছে এটা এটা বিবেচনা করা বা এটা বিশ্লেষণ করা আমার দায়িত্ব না। আমি বিশ্বাস করি আমার রাষ্ট্র আমার বাচ্চাকে যে জিনিস দিচ্ছে, আমার বাচ্চার জন্য যে কারিকুলাম তৈরি করেছে, তাদের জন্য যে বই দিচ্ছে, সেটা তারা বুঝে শুনে তারা দায়িত্ব নিয়ে এই কাজটি করেছে। আর এই আমি আমি আপনার আপনার লেখা থেকে একটা বিষয় পড়েছি যে প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে তারা একজন শিক্ষকের অধীনে যে থাকার বিষয়টা, এই হ্যাঁ, বিষয়টা একটু ব্যাখ্যা করবেন। হ্যাঁ, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মানে শিক্ষক আর শিক্ষার্থী, এই সম্পর্কটা কিন্তু দ্বিপাক্ষিক, একপাক্ষিক না। মানে একজন শিক্ষক বলবেন, একজন শিক্ষার্থী শিখবেন, বিষয়টা এমন না। আমি যদি একটু ভেঙে বলি, ধরুন যে আমরা যখন ছোটবেলায় আমার খুব সৌভাগ্য হয়েছে, খুব ছোটবেলায় ধরুন আমার বাসায় পার্সোনাল কম্পিউটার ছিল, আমার বয়স তখন 7 বছর। তো বাংলাদেশের খুব কম শিশুই এই সুযোগটা পায়। কিন্তু আমাদের অনেক অভিভাবক আছেন যারা কম্পিউটার কিন্তু চালাতে পারেন না। কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় যেহেতু পেয়েছি, আমরা কিন্তু এটার সাথে ইউজ টু হয়ে গেছি। আমরা কম্পিউটারে জানি যে কম্পিউটারে নষ্ট হলে একটা সফটওয়্যার নষ্ট হবে। হার্ডওয়্যার তো ভেঙে চুরে না ফেললে আসলে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই যে একটা প্রজন্মের থেকে একটা প্রজন্মের যে পার্থক্যটা হয়, এই পার্থক্যটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ধরতে হয়। যে কারণে হয়, যেটা হয় যে এখানকার শিক্ষার্থীদের যখন স্কুলে পাঠানো হয়, শিক্ষক ধরে নেন যে প্রত্যেক বছর নতুন যে বাচ্চা আসছে বা শিক্ষার্থী আসছে, সে আগের বছরের যে বাচ্চা বা শিক্ষার্থী এসেছিল বা আগের প্রজন্মের থেকে তারা একটু আপগ্রেডেড। মানে সেটা মেধায় হতে পারে, সেটা মননে হতে পারে, সেটা চিন্তার অ্যাবিলিটিতে হতে পারে। এবং এই বিষয়টি নিশ্চিত করে মূলত তাদের তো অ্যাসেসমেন্ট হয় নিয়মিত। তারা জানেন যে এটি প্রকৃতার্থে ঘটছে। ফলে তারা করে কি, গভর্নমেন্ট তখন এই গবেষণার ফলে বের করলো যে কিভাবে একটা মানে স্টুডেন্টকে তার বেস্ট আউটপুটটা বের করে আনা যায়। সেজন্য একজন শিক্ষার্থীর সঙ্গে একজন শিক্ষকের একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার সুযোগ থাকে। যে শিক্ষক একজন বাচ্চাকে 6 বছর বয়সে বা 7 বছর বয়সে পেয়েছে, তিনি জানেন যে একদম আমি যখন একটা কাদার দলাকে হাতে পেয়েছি সে কেমন ছিল। তো দীর্ঘ সময় ধরে যখন তিনি ওই শিক্ষার্থীর সঙ্গে একটা সম্পর্ক গড়ে তোলেন, তাকে পড়ান, তাকে নতুন নতুন বিষয় দিয়ে তাকে তার আগ্রহটা দেখার চেষ্টা করেন, তো তখন বুঝতে পারেন যে না, এই গত 3 বছরে, গত 2 বছরে, গত 5 বছরে তার নেকটা কোন দিকে গিয়েছে। সেই কারণে মূলত এখানে দীর্ঘ সময় একজন শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট গ্রুপ অফ টিচার্স অথবা একজন নির্দিষ্ট শিক্ষকের অধীনে আহ, শিক্ষা গ্রহণের সুযোগটা করা থাকে। এবং অবশ্যই ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি এটা এনশিওর করে যিনি শিক্ষক হবেন তিনি বেসিক্যালি শিক্ষকই। মানে তাকে শিক্ষকতা পেশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে আসতে হয়, তাকে এখানে ডিগ্রি নিয়ে আসতে হয়। একজনের সেকেন্ডারি অপশন হিসেবে শিক্ষকতায় আসার কোনো সুযোগ ইউরোপের নেই। এবং তাকে এই স্বাধীনতা দেওয়া হয়, যিনি শিক্ষক তিনি তার কাজ পূর্ণ কর্তৃত্বের সঙ্গে করতে পারবেন। ফলে হয় কি যে রাষ্ট্র হয়তো একটা শিক্ষানীতি প্রণয়ন করে, কিন্তু এই নীতি প্রণয়নের ব্যাকগ্রাউন্ডে কি আউটপুট মানে ইনপুট যাবে সেটা কিন্তু এই শিক্ষকরা দিয়ে থাকেন। সুতরাং তারা রাষ্ট্রকে প্রশ্ন করতে পারেন যদি কোনো একটি ভুল কিছু রাষ্ট্র প্রপোজ করে বা ইম্পোজ করে, ইম্পোজ তো নর্মালি এখানে হয় না, প্রপোজ করে, সেটা ভুল হলে কিন্তু একজন শিক্ষক পূর্ণ কর্তৃত্বের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে, তার সার্বভৌমত্বের সঙ্গে তিনি প্রশ্নটি করতে পারেন। যে কারণে হয় যে এখানে শিক্ষকের সঙ্গে রাষ্ট্রেরও সুসম্পর্ক থাকে, আবার আমাদের যারা শিক্ষার্থী আছি আমরা, আমাদের সঙ্গে শিক্ষকেরও একটি সুসম্পর্ক থাকে। এবং এই দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে একটি আহ ক্রমান্বয়ে যে একটি উন্নতি বা উন্নয়নের সম্ভাবনা থাকে সেটা আরো বৃদ্ধি পায়। হ্যাঁ,
বলুন এবার। জি। আপনার মানে এই বিষয়ে আর কোনো কিছু জিজ্ঞেস করা আছে কিনা? না, এই বিষয়ে আর ওকে, কোশ্চেন নেই, আচ্ছা। আপনি আপনার এরপর বক্তব্য যেটা চালিয়ে হয় যান। যে স্কুলগুলাতে ধরুন আমি যেটা বলছিলাম প্রাইমারি স্কুলগুলাতে যে কোন ক্লাসে ক্লাস 1 2 তে কি পড়বে সেটা একটা থাকে, ক্লাস 3 4 এ কি থাকবে, কি 4 5 এ কি থাকবে, কি পড়বে, কত ঘন্টা পড়বে, এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পায় যেন একজন শিক্ষার্থী আস্তে আস্তে স্কুলের সঙ্গে পরিচিত হতে পারে। এবং মোটা দাগে প্রাইমারি এডুকেশনে ইউরোপের কোনো কান্ট্রিতেই কোনো শিক্ষার্থীকে অ্যাসেস করা হয় না। যেটা করে তারা হচ্ছে যে শিক্ষার্থী কতটা ডেভেলপ করছে সেই অ্যাসেসমেন্টটা মূলত শিক্ষকদের কাছে রাখেন এবং শিক্ষকরা দেখেন যে আমার শিক্ষার্থী কতটা উন্নতি করছে এবং এই উন্নতিতে আমার ভূমিকাটা কি আছে। মানে আমার একজন শিক্ষার্থী খুব ভালো করছে তার মানে কি সে শিক্ষার্থী একক প্রচেষ্টায় ভালো করছে নাকি এখানে আমার অবদান আছে। তাহলে এখানে তার একটি দায়িত্বশীলতা মানে জবাবদিহিতার ক্ষেত্র তৈরি হয় এবং মূলত ইউরোপিয়ান সিস্টেমে শিক্ষককেই জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়। কারণ একজন বাচ্চা যিনি 6 বছর থেকে 10 বছর বয়সী তাকে কোশ্চেন করা, তাকে কাঠগড়ায় তোলা এটা তো অমানবিক একটা বিষয় হয়। কারণ এই বয়সে বাচ্চারা মূলত খেলা করতে যায়। তারা যা কিছু শেখে খেলাধুলার মাধ্যমে শিখে, তারা উপভোগ করতে শেখে। কারণ আপনি শিক্ষাকে যদি শুরুতেই একটি কঠিন কোনো বিষয়ে পরিণত করেন, তো যেকোনো বাচ্চা মূলত এটাতে আর আগ্রহ পাবে না। আসলে পড়াশোনা করতে তো কারোরই খুব একটা ভালো লাগার কথা না। এটা তো একটু বোরিং কাজই। তো তারা চেষ্টা করে এটাকে উপভোগ্য করে তুলতে, যা কিছু করা সেই জিনিসটা করার। এবং এই শিক্ষকবৃন্দ, শিক্ষা মন্ত্রণালয় এই সময় চেষ্টা করেন যে তাদেরকে একটা অ্যাসেসমেন্টের আওতায় নিয়ে আসার জন্য, যেন তারা দেখতে পান যে তাদের প্রকৃতার্থে কতটুকু উন্নতি হচ্ছে, অবনতি হচ্ছে কিনা। আমরা লক্ষ্য করি যে আমাদের এখানে ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং কিন্তু প্রত্যেক বছর চেঞ্জ হয়। আমি মাঝে একদিন আমার ইউনিভার্সিটিতে এন্ট্রান্সে দেখলাম যে টাঙিয়ে রেখেছে যে আমার ইউনিভার্সিটি যেকোনো একটি মানে কিউএস র‍্যাঙ্কিং যেরকম র‍্যাঙ্কিং করে ইউনিভার্সিটি গুলার, তো এরকম একটি র‍্যাঙ্কিং এর এটা কিউএস না, অন্য একটি ইউরোপিয়ান আঞ্চলিক। তো সেখানে আমার ইউনিভার্সিটি বলছে যে মাস্টার্স এর বেসিসে আমাদের ইউনিভার্সিটি ইউরোপের টপ 3। আমার ইউনিভার্সিটি কিন্তু ব্যানারে টাঙিয়ে রেখেছে, কিন্তু আমি এই জিনিসটা আমি বিশ্বাস করিনি। আমি চেক করেছি যে তাদের ওয়েবসাইটে যে কি বলছে এবং দেখলাম যে হ্যাঁ, নির্দিষ্ট সাবজেক্টের বেসিসে হয়তো সেটা টপ 3 তে আছে, কখনো চেঞ্জ হচ্ছে। আমাদের ইউনিভার্সিটির আমাদের ইউনিভার্সিটির র‍্যাঙ্কিং যেমন নোভা, নোভা ইউনিভার্সিটি সর্বোচ্চ বোধহয় 2018-19 সালের দিকে 330 এর মতো ছিল বিশ্বব্যাপী কিউএস এ। এখন বোধহয় সেটা একটু পিছিয়েছে 450 এর দিকে। কিন্তু তারা আবার কিছু পদক্ষেপ নিচ্ছে যে এটাকে কিভাবে এগিয়ে আনা যায়। কারণ তাদের তো একটা ব্যর্থতার যে হিস্ট্রি সেটা স্টাডি করে কেন তখন সফল হচ্ছিল, আমাদের কি স্টুডেন্ট যারা আছে তাদের মানের সমস্যার কারণে হচ্ছে কিংবা অন্য কোনো অসুবিধা আছে কিনা। আবার ধরুন আমার সাথে একজন শিক্ষার্থী, ও হচ্ছে ব্যাচেলর কোর্সে হার্ভার্ড থেকে একটা সেমেস্টার বোস্টনে পড়তো, একটা সেমেস্টার হার্ভার্ডে পড়েছে। তো ওর কাছে আমি শুনলাম বলে যে নোভা ইউনিভার্সিটি যে ফ্যাসিলিটি গুলো দেয় সেই ফ্যাসিলিটি কিন্তু অনেক ক্ষেত্রেই হার্ভার্ড ইউনিভার্সিটির চেয়ে আপগ্রেডেড। এখন হার্ভার্ড তো বিশ্বের টপ 5 ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা, কিন্তু নোভা ইউনিভার্সিটি ফ্যাসিলিটি যদি তার থেকে বেশি দিতে পারে, তার মানে হচ্ছে যে এখানে তাদের ফ্যাসিলিটির ব্যাপারে একটা কনসার্ন আছে, তারা এই বিষয়টাকে সিরিয়াসলি দেখছে। তো আবার আমি এডুকেশনের ওখানে ফিরে যাই প্রাইমারিতে। প্রাইমারিতে যেটা হচ্ছে যে এরকম ভাবে তারা একটি গ্রেডিং করলো, বাচ্চার অ্যাসেসমেন্ট করলো যে তার কতটা উন্নতি হয়েছে। সে যখন প্রাইমারি এডুকেশনটা শেষ করে 5 বছরের, তারপরে তাকে একটা সেকেন্ডারি এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকতে হয়। সেকেন্ডারি এডুকেশন সিস্টেম মোটামুটি ওই যে 5 বছরেরই। কিন্তু আমাদের যেমন পিএসসি অর্থাৎ প্রাইমারি এডুকেশন শেষে একটা পরীক্ষা ছিল, এখানে ওই ধরনের কোনো পরীক্ষা নাই। বেসিক্যালি ক্লাস 4 এর আগে কোনো ধরনের পরীক্ষায় নেওয়া হয় না। হ্যাঁ, তারা যেটা করে যে ছোটখাটো খেলাধুলার মাধ্যমে অ্যাসেসমেন্ট টেস্ট এটা ওটা করে, কিন্তু সে অর্থে যে পরীক্ষা একেবারে লিখতে হবে, পড়তে হবে এরকম কোনো কিছু থাকে না। তো যখন সেকেন্ডারিতে যায় তখন তারা একটা পরীক্ষা সিস্টেমের কাছাকাছি চলে আসে, তাদের একটা পরীক্ষা দেওয়ার হয়। তখন থেকে তারা একটা অ্যাসেসমেন্টের মধ্যে আসে। কিন্তু এই অ্যাসেসমেন্টটাও আবার যে একদম আপনাকে নম্বর দিয়ে দিচ্ছে তা না। এটা গ্রেড, মার্ক গ্রেড করে যে হয়তো কোথাও ৩০ এর মধ্যে করে, কোথাও ২০ এর মধ্যে করে। এখানে আবার র‍্যাঙ্কিং আছে যে ২৮ থেকে ৩০ হলে তাকে কি বলছে, ২৫ থেকে ২৭ হলে কি বলছে।
কিন্তু একদমই যে আপনি কত নম্বর পেয়েছেন পরীক্ষাতে এই ধরনের বিষয়গুলো কিন্তু স্টুডেন্টদেরকে দেওয়া হয় না। এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, এই রেজাল্ট যা কিছুই বলা হোক প্রত্যেকটা স্টুডেন্ট এবং তার অভিভাবককে দেওয়া হচ্ছে, একজনের রেজাল্ট কিন্তু আরেকজন জানে না। সুতরাং আমার ক্লাসে আমি ফার্স্ট নাকি আরেকজন স্টুডেন্ট ফার্স্ট, এই জিনিস দিয়ে কাউকে জাজ করার কোনো সুযোগ থাকে না। তো সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ধরুন যে ক্লাস 10 পর্যন্ত মোটামুটি এখানে এটা বাদ, মানে এটাকে অনেকে আবার প্রাইমারিও বলছে, কোনো কান্ট্রি প্রাইমারি বলছে, কোনো কান্ট্রি প্রাইমারি দেন সেকেন্ডারি বলছে। এটা হচ্ছে মূলত এদের কম্পালসারি এডুকেশন, অর্থাৎ আপনাকে ক্লাস 10 পর্যন্ত, 9 বা 10 পর্যন্ত দেশভেদে এটাকে আপনাকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে তারা কি করবে, একটা হায়ার সেকেন্ডারি বা সেক্টর থাকে। কেউ চলে যায় যারা ইউনিভার্সিটি, মানে খুব মেধাবী স্টুডেন্ট, যারা যাদের ন্যাক আছে যে তারা উচ্চশিক্ষায় যেতে চায়, তখন তারা ওই হায়ার সেকেন্ডারিতে একটা দিকে চলে যায়। আরেকটা স্টুডেন্ট গ্রুপ থাকে, তারা হচ্ছে মূলত কর্মমুখী শিক্ষার দিকে যায়, তারা তাদের জন্য ভোকেশনাল এডুকেশন থাকে। তো বেশিরভাগ লোকই কিন্তু এখানে ভোকেশনাল এডুকেশনের দিকেই যায়, কারণ আমি দেখলাম যে ইউরোপে উচ্চশিক্ষার্থী সর্বশেষ 2022 সালে যে পরিসংখ্যান বলছে, উচ্চশিক্ষা গ্রহণ করে মাত্র 34% শিক্ষার্থী, মেরে কেটে। এবং এটা দেশভেদে কিন্তু পার্থক্য। ইউরোপে 2030 সালে যে লক্ষ্য আছে সেটাকে তারা চেষ্টা করছে যে এটাকে মানে 40% কাছাকাছি নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে। কিন্তু তারা আবার একটা সিলিং দেওয়া আছে, তার বেশিও আবার তারা নিবে না। কারণ আমার তো উচ্চশিক্ষিত বেকার তৈরি করে লাভ নাই, আমাকে তো দেখতে হবে আমার দেশের ইকোনমির জন্য কি দরকার। আমি মাস্টার্স পাস করে নিশ্চয়ই একটি দোকানে সাপ্লায়ার বা ধরুন একটি দোকানে সেলস পার্সনের কাজ করব না। আমার নিশ্চয়ই। যদি 80% গ্রাজুয়েট থাকে, দেন আমার তো 80% হাই স্কিল জব নাই যে আমি তাদেরকে সেখানে জব দিব। যে কারণে তারা প্রত্যেকটা জিনিস গবেষণা করে, মানে তারা তাদের ভুল ত্রুটি যা কিছুই হোক সবকিছু গবেষণার প্রেক্ষিতে তারা তৈরি করে। এবং সেই অনুযায়ী যাদের বেসিক্যালি ভোকেশনাল এডুকেশনে যায় তারা কিন্তু উচ্চ বেতনে চাকরি করে। মানে একজন ভোকেশনাল এডুকেশনে গেলে দেখা যায় অনেক ক্ষেত্রে একজন হায়ার এডুকেটেড পার্সনের চেয়েও অনেক কম বয়সে সে কাজের ক্ষেত্রে ঢুকতে পারছে, এবং সে কিন্তু খুবই উচ্চ বেতনে চাকরি করে। মানে টেকনিক্যাল বিষয়গুলো ধরুন, অনেকে বললে হাসবে যে বিদেশে একজন প্লাম্বার প্লাম্বার যে ইনকাম করে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যাংকার সে ইনকাম করেন না। কারণ একজন প্লাম্বার হয়তো একদিনে 3টা জায়গাতে কাজ করলে সে হয়তো মিনিমাম ধরুন যে এখানকার পর্তুগালের বিবেচনায় যদি বাস্তবতা বিবেচনায় যদি আমি বলি, হয়তো 250 থেকে 300 ইউরো ইনকাম করবেন। 250 থেকে 300 ইউরো কিন্তু ভালো ইনকাম পর্তুগালের বাস্তবতা বিবেচনায়। তো 250 থেকে 300 ইউরো মানে ধরুন প্রায় 3,000 থেকে 36,000 টাকা, 30,000 থেকে 36,000 টাকা আপনি একদিন ইনকাম করছেন একজন। কিন্তু একজন ব্যাংকার কি আসলেই শুরুতে মানে এই টাকা পান? পান না কিন্তু। তাহলে আমাদের যারা এখানে দেখছেন যে এ ধরনের পেশাতে যাবেন বা মেকানিক্যাল ইস্যু গুলাতে যারা কাজ করেন, তারা কিন্তু উচ্চ বেতনে তারা পান। তারা চিন্তা করেন যে না ঠিক আছে, আমার তো দরকার নাই, আমার তো ওই উচ্চ মেধা নাই যে আমি এখানে গবেষণা করব বা আমি আরো শিক্ষকতা করব বা আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব। তো যারা যে মানের মেধা তো কম বেশি একটা বিষয় থাকে, আর আরেকটা বিষয় চিন্তা করে পারিবারিক স্ট্যাটাস থাকে, তাদের কি মূল্যবোধ আছে, তার কি হতে চান, একটা ব্যক্তিগত পছন্দেরও ব্যাপার আছে। সবকিছু মিলে আসলে সিদ্ধান্তগুলো হয়। তো যারা ভোকেশনালে যেতে চাচ্ছেন তারা কিন্তু উচ্চ বেতনে চাকরি করতে পাচ্ছেন, তারা তাদের জীবনটাকে খুব আরামসে জীবন, মানে এখানে একজন মানুষ যদি 30,000 টাকা 40,000 টাকা পার ডে ইনকাম করেন, এই টাকা তো আসলে খরচ করা যায় না। মানে এখানে তো গভর্নমেন্ট অনেক কিছুই ফ্রিতে দেয়। হ্যাঁ, এখানে আপনি ধরুন পর্তুগালে আমি লিসবন শহরে চলাচলের জন্য আমার 40 ইউরো মান্থলি লাগে। 40 ইউরো দিলে আমি, অর্থাৎ 5,000 বাংলাদেশি টাকা এই মুহূর্তে, এটা দিলে আমি লিসবনে 1 মাসের জন্য আনলিমিটেড বার আমি ট্রেন ট্রাম আমি ভ্রমণ করতে পারবো। ট্রেন ট্রাম বাস, হ্যাঁ, লঞ্চ, মেট্রো ভ্রমণ করতে পারি। তো এখানে তো আসলে একটা গাড়ি থাকা বিলাসিতা, কারণ গাড়ি রাখলে হয় কি সেটা পার্কিং এর জন্য অনেক টাকা দিতে হয়, টোল দিতে হয়, রাখার জায়গার একটা সমস্যা আছে, এখানে তো পার্কিংও থাকে না। তো মানুষ কিন্তু যখন গভর্নমেন্ট থেকে এই ফ্যাসিলিটি গুলা পায় তখন সে খুব ক্যালকুলেট করে তারা সিদ্ধান্তগুলো নেয়, তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত হয় খুব ক্যালকুলেটিভ।
যাই হোক, আমি আবার এডুকেশনের জায়গায় আসি। এই বিষয়টা কি এরকম যে উচ্চশিক্ষাটা অনেক পরিশ্রমের বিষয়? আমাদের দেশে যেমন অবশ্যই, দেখা যাচ্ছে যে অবশ্যই। উচ্চশিক্ষা আমরা অনেকেই উচ্চশিক্ষা নিচ্ছে ব্যাপক হারে। কিন্তু এখানে যে পরিশ্রমটা এখানে তারা করছে না। তারা একটা প্রফেশনে ঢুকছে অনেক পরে। হুম, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে আপনি যে পর্তুগালের উদাহরণ দিলেন, হুম। তারা উচ্চশিক্ষার থেকে তারা সহজ বেছে নিচ্ছে হচ্ছে তাদের কর্মপন্থাকে। তারা এক্সাক্টলি। সরাসরি আপনি তো কোনো উচ্চশিক্ষা ভোকেশনাল নিবেন ট্রেনিং বেসিক্যালি নিতেছে, আর্ন করে করার চলে জন্য। যাচ্ছে। জি, আর্ন করার জন্য। জি। আপনি যে জি। শিক্ষাই নেন, আপনার লক্ষ্য তো আর্ন করা। আপনি তো মানে আপনার যদি আর্ন করতে না হইতো, আপনি কতজন মানুষ জানার জন্য আসলে শিক্ষা লাভ করতে চান? বেসিক্যালি তো আপনি স্কিল শিক্ষা দিয়ে আপনি তো যেটি মূল লক্ষ্য করছেন, আপনি স্কিলড হচ্ছেন। মূল্যবোধ তো ধরেন একজন মানুষের মানবিক বিষয়। কিন্তু আপনি আউটপুট হিসেবে কিন্তু আপনি স্কিল অর্জন করতে পারছেন কিনা সেটাই দেখছেন। তো স্কিলের প্রশ্ন যখন আসে তখন যে স্কিলড হয়ে যায় সে তো ইনকাম করতেই পারে না এখানে। সেদিকে চলে যাচ্ছেন। আচ্ছা, এখন আমি যদি আসি উচ্চশিক্ষার দিকে। তো উচ্চশিক্ষার লক্ষ্য কি থাকে? উচ্চশিক্ষার লক্ষ্য থাকে যে হচ্ছে একটি নির্দিষ্ট জ্ঞানের যে পর্যায় থাকে সেটাকে আরেকটি পর্যায়ে উন্নীত করা। মানে আমরা তো আ মানুষের ইতিহাস থেকে জানি একেবারে সেই আগুন আবিষ্কার থেকে চাকা আবিষ্কার থেকে শুরু করে সভ্যতা তো এগিয়েছে এভাবেই। যে আমরা যখন কোনো একটা বিষয়কে অনুভব করেছি প্রয়োজন আছে, আমরা সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছি এবং এই প্রয়োজনীয়তার নিরিখেই মানুষ যাবতীয় কর্মকাণ্ড করে। দেখা গেছে যে মানব সভ্যতায় কোনো কিছু যদি প্রয়োজন অনুভব হয়েছে তখনই নতুন কোনো কিছুর উদ্ভব ঘটেছে, তাছাড়া তো ঘটেনি। তো উচ্চশিক্ষার্থী যারা হয় তারা ভীষণ রকম অনুসন্ধিৎসু হন। তারা প্রচুর সময় ব্যয় করেন এজন্য। তারা গবেষণায় সময় ব্যয় করেন, তারা প্রচুর পড়াশোনা করেন। তারা তাদের স্বাধীনভাবে যে মত প্রকাশ করা, মানে আ উচ্চশিক্ষার উচ্চশিক্ষা যারা অর্জন করে থাকেন বা ধরুন যারা আ বুদ্ধিজীবী বলা যায় বা শিক্ষক, তো মানে তারা তো একটি কথা বললে সেই কথার একটা ভ্যালু থাকে। হ্যাঁ? সেটা একটা নলেজ এর প্রেক্ষিতে একটা ভ্যালু থাকে। সেই ভ্যালু তারা সমাজে ক্রিয়েট করেন। সে কারণে দেখা যায় যে এখানে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাদেরকে প্রচুর লেখাপড়া করতে হয়, তাদেরকে চিন্তা করতে হয়। আর আপনি যদি ধরুন আমাদের মানুষকে যদি একটি কম্পিউটারের সাথে ধরুন আপনি কম্পেয়ার করলেন। তো আমরা কম্পিউটার যখন কিনি আমরা কি দেখি? আমরা কি দেখি যে এটার হার্ড আ মানে রম কত বড়? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না। আমরা মোটামুটি ২৫৬ গিগাবাইট থেকে ৫১২ গিগাবাইট বা ১ টেরাবাইট থাকলে আমরা কিন্তু হ্যাপি। আমরা কিন্তু কম্পিউটার যখন কিনি আমরা তখন দেখি প্রসেসরটা কেমন? অর্থাৎ সফটওয়্যারটা কিভাবে রান করবে, কত দ্রুত কাজ করবে, ক্যালকুলেট করতে পারবে। আমি এই কথাটা এই কারণে বলছি যে মানুষের যে মস্তিষ্ক, মানুষের শক্তি কিন্তু চিন্তা করার দিক থেকে। হ্যাঁ? আমি কতটা চিন্তা করতে পারছি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি কতটা তথ্য ধারণ করতে পারছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না এবং আধুনিক জামানায় আপনি খুব বেশি তথ্য ধারণ করার প্রয়োজন হয় না। আপনি কিছু পদ্ধতিগত তথ্য আপনি ধারণ করবেন। কিন্তু খুব যে একেবারে মুখস্থ করে রাখতে হবে অনেক কিছু সেটা কিন্তু কোন দরকার নাই। আপনি যদি সিস্টেম জানেন, আপনি যদি একটি নির্দিষ্ট ওয়েতে কোন একটি পন্থা অবলম্বন করে আপনি যদি কোন একটা কিছু করতে চান, আপনি পন্থাগুলা ধাপগুলা জানেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। এবং যেহেতু ইন্টারনেটের এখন যে জগৎ আছে এখানে আপনি যেকোনো কিছু খুব সহজেই সার্চ করে বের করে ফেলতে পারেন। ফলে হয় কি আপনি পদ্ধতি জানলে আপনি বের করে ফেলতে পারছেন। এখন আমরা উচ্চশিক্ষার্থীতে যারা মানে উচ্চশিক্ষা নিচ্ছি এখানে ধরুন, আপনি অবাক হবেন। আমি এখানে মাস্টার্সে কিন্তু এখন পর্যন্ত একটি বইও কিনিনি। আমার কোনো ফিজিক্যাল বই নেই। একটা পিসও নাই। কারণ হচ্ছে আমি এখানে যখন কোনো বই দরকার হয়, আমার ইউনিভার্সিটি ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন খোলা থাকে। আমার কোনো একটি বই দরকার হলে আমি আমার ক্রেডেনশিয়াল দিয়ে ইউনিভার্সিটিকে বলতে পারি, আমার এই বইটা লাগবে এই দিন, এই ঘন্টা থেকে এই ঘন্টা পর্যন্ত। তারা আমার জন্য বইটা রেডি করে রাখে। আমি তখন যেয়ে ইউনিভার্সিটিতে পড়তে পারছি। আমি যদি মনে করি যে আমার একটি নির্দিষ্ট রুম দরকার। আমরা গ্রুপ স্টাডি করব ফর এক্সাম্পল। হয়তো আমার জন্য ২ ঘন্টা বা ৩ ঘন্টার জন্য একটা গ্রুপ অফ পিপল এর জন্য তারা একটা রুম বরাদ্দ করে দিবে। আমার যদি মনে হয় আমি ইউনিভার্সিটিতে ধরুন কারো ল্যাপটপ নাই। আমরা কিন্তু ইউনিভার্সিটির কাছ থেকে ল্যাপটপ ধার নিতে পারি। তারা আমাদেরকে কিছু ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছেন, সেটা দিয়ে আমরা ল্যাপটপ নিতে পারছি। তারপর ধরুন ইন্টারনেটের ক্ষেত্রে। ইন্টারনেট আমরা ইউরোপিয়ান ইউনিভার্সিটি গুলাতে কম বেশি সব জায়গাতেই এডুরম বলে একটি আছে। এটা মূলত বিশ্বের শতাধিক দেশে বিভিন্ন ইউনিভার্সিটির এর আওতায়। এখন আমার এডুরম যখন আছে, আমি এডুরমের ক্রেডেনশিয়াল দিলে আমি যে ইউনিভার্সিটির ওয়াইফাই ব্যবহার করি তারা কিন্তু জানছেন যে এই ব্যক্তিটা কে? হ্যাঁ? এখন আমি এই বিশ্বের প্রায়
4000-এর উপর ইউনিভার্সিটিতে গেলে আমার ওই সেম ক্রেডেনশিয়াল যেহেতু এডুরামে লগ ইন করা আছে, আমি ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি। এটা কিন্তু বিশাল ব্যাপার। আপনি বিশ্বের 4000 ইউনিভার্সিটিতে আপনার ইন্টারনেট অ্যাক্সেস আছে। আমাকে গবেষণার জন্য যে সকল ধরুন আর্টিকেল নামাতে হয়, হ্যাঁ, সেটা একেবারে মেডিকেল সায়েন্সে যদি ল্যান্সেট থেকে শুরু করি, বা ধরেন আমাদের রিসার্চ গেট বা অন্যান্য যা কিছু আছে, গুগল স্কলার বলি, একাডেমিয়া বলি, আমাদের কিন্তু সবকিছুর অ্যাক্সেস ইউনিভার্সিটি দিচ্ছে। তো ইউনিভার্সিটি ক্রেডেনশিয়াল ব্যবহার করে আমরা যখন এগুলো ব্যবহার করতে পারি, নামাতে পাচ্ছি, অ্যাক্সেস পাচ্ছি, আমি যখন ডকুমেন্ট পড়তে পাচ্ছি। আজকেও এটা আসার আগে আমি প্রায় গোটা 15 আর্টিকেল নামালাম এখানে, এবং সেটা কিন্তু প্রিমিয়াম, বাট আমরা আজ স্টুডেন্ট কিন্তু সেটা অ্যাভেল করতে পারি ফ্রিতে। হ্যাঁ, তো এই সুযোগগুলো যখন থাকে তখন একজন স্টুডেন্টের সামনে তো নতুন কিছু জানার সুযোগ তৈরি হয়। এবং আমাদের যেটা হয় যে আমাদের এখানে ক্লাসে মানে কোনো শিক্ষক এটা মনে করেন না যে তিনি সব জানেন। আমরা ধরুন ক্লাসে যখন যাই, আমি হয়তো কোনো একটা ক্লাসে কোনো একটা কিছু বুঝছি না, আমি বললাম যে প্রফেসর আপনি এই বিষয়টি যেভাবে বলছেন আমি মনে হচ্ছে যে বুঝতে পারছি না। উনি কিন্তু আমাকে সময় দিবেন। হয়তো ক্লাসে যদি সম্ভব উনি আমাকে বোঝাবেন, যদি না হয় তাহলে উনি তার যে ইমেল আছে বা মোবাইল হোয়াটসঅ্যাপ আছে, আমরা সেখানে যোগাযোগ করে তার কাছ থেকে আলাদা করে একটা সেশন নিতে পারি, সেখানে তিনি হেল্প করবেন। যদি দেখেন যে না তারপরে হচ্ছে না, হয়তো আমাদের এখানে যারা গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে তারা করছেন। ইন্টারেস্টিংলি আমি সর্বশেষ কবে আসলে কাগজে লিখেছি আমি মনে করতে পারি না, কারণ আমাদের পরীক্ষাগুলো দিতে হয় সবকিছু ব্রাউজারে। সেফ ওয়েব ব্রাউজার নামে একটি ব্রাউজার আছে, যেটা আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার কম্পিউটারের অন্য কোনো কিছু আপনি আর করতে পারবেন না। ধরুন আপনি কোনো কিছু সার্চ করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না ওই ব্রাউজারে যতক্ষণ আছেন। আমরা কিন্তু ওখানে সেভাবে পরীক্ষাগুলো দিয়ে থাকি। এবং এখানে উচ্চশিক্ষার যে পর্যায়ে ধরুন, উচ্চশিক্ষার আবার 3টা পর্যায়ে, ধরুন একটা হচ্ছে ব্যাচেলর থাকে। ব্যাচেলর মূলত 180 ইসিটিএস, হ্যাঁ, কম বেশি। এরপরে আরেকটা থাকে হচ্ছে যে মাস্টার্স। মাস্টার্স 2 রকম। মাস্টার্স হচ্ছে 60 ক্রেডিট থাকে, যেটা 1 বছরের মাস্টার্স। আর যেটা 2 বছরের মাস্টার্স থাকে সেটা হচ্ছে আপনার 120 ক্রেডিট। আবার হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা বলে একটা বিষয় থাকে, এটা আবার 90 ক্রেডিটের হয়। সেখানে যেটা থাকে যে থিসিসটা থাকে না। হ্যাঁ, তো এটা মূলত 1.5 বছরে শেষ হয়ে যায়। আবার কখনো এটা 90 ক্রেডিট 60 ক্রেডিটের হয়ে 1 বছরও শেষ হয়। এটাও ভ্যারি করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, সাবজেক্ট টু সাবজেক্ট, কান্ট্রি টু কান্ট্রি। আর একটা থাকে আরো হায়ার এডুকেশন, সেটাকে বলছে যে পিএইচডি নিচে কিন্তু মাস্টার্স এর উপরে। হ্যাঁ, এখানে একটা থাকে, সেটাও হচ্ছে 120 ক্রেডিটের একটা থাকে, সেক্টর আছে। আর আপনি যদি পিএইচডি করতে যান সেক্ষেত্রে 240 ক্রেডিট থাকে। তো আমাদের যে মার্কিংটা হয়, ধরুন আমরা পরীক্ষা দিই হচ্ছে 20 নম্বরের মধ্যে। আমাদের টোটাল গ্রেডিং হয় 20 নম্বরে। 20 নম্বরটা কিভাবে ভাগ করা, সেটা হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত ফেইল। আমি 20-এর মধ্যে 0 থেকে 8 পেলে ফেইল। আচ্ছা, 8 থেকে 10 পেলে সেটা হচ্ছে, এটাকেও ফেইল ধরে, প্রায় ফেইল বলে। হ্যাঁ, আচ্ছা, 10 পেলে, 10-এর উপরে পেলে সেটাকে বলছে যে সরি, আমি 8 থেকে 9 পেলে সেটাকে প্রায় ফেল, আর 10 পেলে আমাকে বলছে যে ওকে পাস করছো। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে 11 থেকে 13 এই পর্যন্ত আমাকে বলবে হচ্ছে আমার মার্কিংটা হবে স্যাটিসফ্যাক্টরি। ওকে, তারপরে হচ্ছে 11 থেকে 13 গেল, 14 থেকে 15 হচ্ছে আপনার গুড, 16 থেকে 18 হচ্ছে ভেরি গুড, সরি 16 থেকে 17 ভেরি গুড, 18 থেকে 20 হচ্ছে এক্সেলেন্ট। এখন এটা তো আমাদের গ্রেডিং গেল, কিন্তু আমরা পরীক্ষা দিচ্ছি কিভাবে? আমরা পরীক্ষা কিন্তু এখানে 20 মার্কের পরীক্ষা দিই। তো 20 মার্কের পরীক্ষায় কি থাকে? 20 মার্কের পরীক্ষায় আমরা 8 মার্ক দিই মাল্টিপল চয়েস কোশ্চেনস, এবং এখানে নেগেটিভ মার্কিং থাকে। এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে একটি কোশ্চেনের মাল্টিপল অ্যান্সার দেওয়ার একটাই থাকে। সুতরাং আমি একটি কোশ্চেনে হয়তো 6টি উত্তর আছে, আমি তার মধ্যে 3টি দিলাম, আমাকে কিন্তু 1 মার্কও দিবে না। আমার যদি ওখানে 4টি অ্যান্সার সঠিক হয়, বা আমাকে 4টি সিলেক্ট করতে হবে। আদারওয়াইজ আমাকে তারা ওই যে পার্শিয়ালি যে ডিডাক্ট করার একটা সুযোগ আছে সেটা করবে। এখন ধরুন মাল্টিপল চয়েস কোশ্চেনে আপনার যখন মাল্টিপল অ্যান্সার দিতে হয়, তাহলে আপনাকে কিন্তু থরলি যে কোনো বিষয়ের উপর স্টাডি করতে হবে, এবং আপনার নখদর্পণে থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে বললাম 8 মার্কের কথা, বাকি থাকে আরো 12 মার্ক। এই 12 মার্ক আমি 2টা প্রশ্নের উত্তর দিচ্ছি, ব্রড কোশ্চেন। খুব কম ক্ষেত্রেই 2টো ব্রড কোশ্চেনের জন্য আমি 4 পেজের বেশি পাবো। বেসিক্যালি 4 পেজের মধ্যে, মানে একটা কোশ্চেন অ্যান্সারের জন্য আমাকে 2 পেজ, আর একটা কোশ্চেন অ্যান্সারের জন্য আমাকে 2 পেজ।
আমার টোটাল এক্সাম হয়তো 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হচ্ছে, কিন্তু আপনি চিন্তা করেন আমি কিন্তু টোটাল মানে লিখছি 4 পেজ আর বাকিটা অবজেক্টিভ। মানে আমার কিন্তু যা লিখতে হচ্ছে প্রত্যেকটা লেটার আমাকে বা ওয়ার্ড আমাকে বিবেচনা করে লিখতে হচ্ছে। আমার হাতে অজস্র সময় আছে, আমাকে লিখে মানে হাত গরম করে ফেলতে হচ্ছে না, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে না। হ্যাঁ, তো এটা ইনশিওর করে। এখন হচ্ছে আমরা কি পুরোটাই কি 20 মার্কের এক্সাম দিই? না। আমাদের ওয়েট যদি বিবেচনা করেন, আমাদের অ্যাটেন্ডেন্স একটা ওয়েট থাকে, বাট এটা অপশনাল। অ্যাটেন্ডেন্সের ওয়েটটা কিন্তু কম্পালসারি না। কোন শিক্ষক নেন, কোন শিক্ষক অ্যাটেন্ডেন্স রেকর্ড করেন, বাট সেটা দিয়ে মার্ক করেন না। আচ্ছা, তাহলে বাকিটা থাকে হচ্ছে যে ক্লাসে পার্টিসিপেশনের একটা বিষয় থাকে। এই পার্টিসিপেশন তারা ইভ্যালুয়েট করেন কিভাবে? ক্লাসে হয়তো কুইজ হয়। এখন ধরুন এই 20 এর মধ্যে কুইজে হয়তো থাকলো আমার 6 মার্কস। এরপরে আমাকে আবার যেটা থাকে 6 বা 4 এরকম থাকে, তার বেশি না। এরপরে থাকে হচ্ছে একটা যেটাকে বলি আমরা অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, বা টার্ম পেপার। অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার এটাই আমরা মূলত পুরো সেমিস্টার ধরে করি। অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার করতে কিন্তু আমাদের অজস্র মিটিং করতে হয় আমাদের গ্রুপের মধ্যে, এবং এই গ্রুপগুলো খুব র্যান্ডমলি, মানে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে একটা ই করবো এর সুযোগ থাকে না। তারা একেবারে কম্পিউটারাইজ পদ্ধতিতে কোনো একটা স্টুডেন্টের টোটাল ডাটা দিল, দিয়ে বললো যে তোমরা গ্রুপ করে দাও, যেন আমি ভিন্ন ভিন্ন দেশের মানুষের সঙ্গে এখানে পড়াশোনা করার সুযোগটা পাই এবং তাদের সঙ্গে আমরা মিশতে পারি, তাদের কালচার সম্পর্কে জানতে পারি। মানে আমি তো স্কুলে যাই শুধুমাত্র বই পড়তে না, আমি তো একটা মূল্যবোধ শিখতে যাই, বিদেশি সংস্কৃতিকে একসেপ্ট করতে শিখতে চাই, আমার সংস্কৃতিকে তাদের কাছে পরিচিত করতে শিখতে চাই, নানা বিষয় কাজ করে। তো সেগুলো যেন টোটালি এনশিওর হয় একজন প্রফেসর সেটি দেখভাল করেন। তো এরপরে আমরা ওই যে অ্যাসাইনমেন্ট বা গ্রুপ প্রজেক্ট যেগুলাই হয় সেগুলা করি, সেগুলা হচ্ছে সেটার জন্য প্রথমে একটা পড়াশোনা করতে হয়, তারপর ডাটা অ্যানালাইসিস করতে হচ্ছে, সেগুলোকে লিখতে হচ্ছে। লিখে হয়তো একটা ড্রাফট আমরা প্রফেসরকে দিচ্ছি, তিনি সেটা একটা বেসিক একটা ইভ্যালুয়েশন করে আমাদেরকে একটা ইনসাইট দিচ্ছেন। তারপরে সেটাকে আমরা মডিফাই করছি, হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে করতে হয় না, এটা ডিপেন্ড করে প্রফেসরের উপরে। এই সবকিছু মিলে দেখা যায় যে 12 মার্কস, মানে ধরুন আগে বললাম 4 আর এখানে 8, তাহলে 8 আর 4 12। বাকি থাকে কত? তাইলে বাকি থাকে 8। তাহলে ওই যে ফাইনালে আমি যে 20 মার্কের পরীক্ষা দিচ্ছি, এই 20 মার্কে আমি যা কিছুই পাই আমাকে কিন্তু এই 8 এর মধ্যে কনভার্ট করা হবে। সুতরাং আমার কাছে ফাইনাল এক্সামটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম না। আমার ফাইনাল এক্সামের চেয়ে আমার কিন্তু যে অ্যাসাইনমেন্ট থাকছে, যে অ্যাসাইনমেন্ট প্রজেক্টে আমি কাজ করছি পুরো সেমিস্টার ধরে মোটামুটি, সেটার ওয়েটটা সবথেকে বেশি থাকে। হ্যাঁ? যে কারণে হয় কি যে আমাদের আসলে ওই যে সারা বছর পড়লাম না, সেমিস্টার আগে যে পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়ে দেব, এরকম কোনো সুযোগ থাকে না। আপনাকে উচ্চশিক্ষা নিতে গেলে ফুল টাইম এটার মধ্যে এনগেজমেন্ট মানে রাখতেই হবে। হ্যাঁ, আপনি এনগেজ না থেকে আপনি হুট করে পরীক্ষার আগে নোটস পড়ে পরীক্ষা দিবেন, এরকম কোনো কিছু থাকে না। আর যেহেতু এখানে আমাদের পুরো পড়াশোনার বিষয়টি হয় যে অনলাইন ভিত্তিক অনেকগুলা বিষয় থাকে, আমরা যে কোনো তথ্য, যেহেতু আমি বলেছি যে আমরা বই পড়ি না, আমরা কিন্তু বেসিক্যালি আর্টিকেলস গুলা পড়ি, সুতরাং দেখা যায় যে অনেক ইস্যু থাকে যেটা হয়তো যে 1 মাস আগে বা 1 সপ্তাহ আগে ঘটেছে, আমাকে আজকে পড়তে হচ্ছে। মানে বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশে হয়তো যে বইটি আমি পড়ছি এই বইটি লেখা হয়েছে মানে সংস্কার পরিমার্জন করা হয়েছে হয়তো ধরুন 2020 সালে, আমি 2023 সালে পড়ছি। আর বইটি মূলত লেখা হয়েছে হয়তো 90-এর দশকে। এখানে কিন্তু আমি একেবারেই নতুন জিনিস পড়ছি। সুতরাং যেটা হয় যে আমাকে প্রতিনিয়ত আপডেট থাকতে হয়। আমাকে চারপাশে কি ঘটছে না ঘটছে সে সম্পর্কে আমার একটি আইডিয়া রাখতে হয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানকার শিক্ষার একটা দর্শন আছে। আমি জানি আমি কি জন্য কি করছি। এবং যেকোনো ইউনিভার্সিটি যখন কোনো একটি নতুন বিষয়কে ইন্ট্রোডিউস করে, নতুন বিষয় চালু করে, তারা একটা গবেষণা করে যে আমার শ্রম বাজারে এই সাবজেক্টের কোনো চাহিদা আছে কিনা, থাকলে কতটুকু, বর্তমানে সাপ্লাই কতটুকু আছে, এবং আমার ইন ফিউচার আগামী 5 বছর বা আগামী 10 বছর পরে আমার কতটুকু চাহিদা তৈরি হবে, সে অনুযায়ী সাপ্লাই দেওয়ার জন্য অন্যান্য ইউনিভার্সিটি কি করছে, আমি কি করতে পারি। আমাদের নোভা ইউনিভার্সিটি মাস দুয়েক আগে দেখলাম একটা চমৎকার ইনিশিয়েটিভ নিয়েছে, তারা একটি এক্সিকিউটিভ মাস্টার্স চালু করতে যাচ্ছে। তাদের লক্ষ্য হচ্ছে পর্তুগালে জিডিপি কে 2% বাড়িয়ে দিবে। একটা ইউনিভার্সিটি একটা এক্সিকিউটিভ মাস্টার্স প্রোগ্রাম চালু করে তাদেরকে তৈরি করবেন, যারা আগামী 4 বছর পরে পর্তুগালের জিডিপিতে এতটাই ভূমিকা রাখতে পারবেন যেন
টোটাল কান্ট্রি জিডিপি 2% 2% ইনক্রিজ হয়। বেড়ে যায়, 2% হিউজ চেঞ্জ। হ্যাঁ, তো এই যে সাহসটা তারা করে, আমি জানি না তারা সফল হবেন কি হবেন না, কিন্তু তার তো একটা ভিশন আছে। তারা তো মানে এই চ্যালেঞ্জটা নিতে পারছেন, তারা কিন্তু স্বাধীন। আমাদের ক্লাসে আমি শেষ করব, আমার সময় হয়ে গেছে বুঝতে পারছি। আমাদের ক্লাসে দেখা যায় অনেক লেকচারার আসেন, গেস্ট লেকচারার আসেন বা প্রফেসর আসেন, তারা হয়তো এখানকার যে কোনো একটি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, অনেকে হয়তো সচিব আছেন, আমলা আছেন। আপনি বুঝতে পারবেন না যে তারা একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। মানে তারা এতটাই স্বাভাবিকভাবে, আপনি হয়তো তার সঙ্গে কাঁধে হাত দিয়ে গল্প করছেন, যেহেতু সে আপনার ক্লাসমেট, সে আপনার, আমরা এখানে ক্লাসমেটদেরকে বেসিক্যালি কলিগ বলি। সো আপনার কলিগের সঙ্গে আপনি হয়তো একেবারে হাসি ঠাট্টায় মেতে উঠছেন, ঘাড়ে কাঁধে হাত দিয়ে গল্প করতেছেন, অথচ হয়তো সে এই দেশের একজন মন্ত্রী, এবং কোনোভাবেই আপনার বোঝার কোনো সুযোগ নাই যে এই ভদ্রলোক কি কাজ করেন। আপনি যদি আমাদের ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটগুলোতে যান, আপনি লক্ষ্য করবেন যে কোনো ইভেন যিনি ভিসি, এই ভিসি তার মানে হয়তো লেখা আছে যে প্রফেসর এই সাবজেক্ট পিএইচডি, দ্যাটস ইট। মানে তিনি ভিসি এই শব্দটাও আলাদা করে লেখা নেই যে তিনি কোন দেশ থেকে ডিগ্রি নিয়েছেন, কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন, কিচ্ছু লেখা নেই, জাস্ট তার নামটা লেখা থাকে। আপনি হসপিটালে গেলে দেখবেন যে ডাক্তারের নামের আগে ডক্টরও লেখা থাকে না, লেখা থাকে যে তার নাম যেটা সেটা, কারণ তিনি ডাক্তার, তার তো প্রেসক্রিপশনের নামটা লেখাই থাকবে, তাকে তো বলার দরকার নাই যে আমি ডক্টর অমুক। হ্যাঁ, তো এই যে পুরো একটা কালচারাল যে পরিবর্তনটা, ইউরোপকে তো আসলে ধরুন দুটো বিশ্বযুদ্ধ তার আগে যে আমাদের যেটাকে বলা হয় যে মধ্যযুগ, এই সময়ে চরম মূল্য দিতে হয়েছে তাদেরকে, অসংখ্য যুদ্ধ বিগ্রহ এগুলোকে ফেস করতে হয়েছে। এবং আমরা কিন্তু ইউরোপে মানব সভ্যতাও এসছে মাত্র 35,000 বছর, সে তুলনায় এশিয়াতে তো একেবারে ধরুন অ্যাডামস পিকও পাওয়া যায়। হ্যাঁ, তো আমরা যদি সেদিক থেকে বিবেচনা করি, এশিয়াতেই তো আসলে মানব সভ্যতার শুরু। ইউরোপের হিস্ট্রিতে দেখা যায় যে 25,000 বছর আগে এসছে, সুতরাং ইউরোপের মানব সভ্যতার ইতিহাস কিন্তু তুলনামূলকভাবে অনেক নতুন। তারপরও তারা তারা তাদের এডুকেশনকে বারবার কোশ্চেন জারি রেখে, তারা তাদের সমালোচনাকে জারি রেখে, এবং তারা যে এখানে নিয়ে গেছে, যে কারণে সারা পৃথিবী থেকে, আমাদের সাথে আমেরিকা থেকে কিন্তু স্টুডেন্ট এখানে পড়তে আসে। আমেরিকান এডুকেশন সিস্টেম কি খারাপ? খারাপ না, কিন্তু যেটা হয় যে আমেরিকান এডুকেশন সিস্টেমের চেয়ে ইউরোপিয়ান এডুকেশন সিস্টেম অনেক বেশি কম খরচে উচ্চমানের এডুকেশন আপনি এখানে পেতে পারেন। হ্যাঁ, তো সে কারণে ইউরোপ তো সারা বিশ্বের মানুষের কাছে একটি কাঙ্ক্ষিত জায়গা, এবং এখানে জীবনযাত্রা খুবই নিরাপদ, অপেক্ষাকৃত নিরাপদ। এখানে সন্ত্রাসবাদ বা উগ্রবাদ যে কোনো কিছুই কম। হ্যাঁ, এখানে হয়তো কিছুটা আছে আপনার রেসিয়াল ইস্যু আছে। তো বর্ণবাদ তো অনেক রকম, বর্ণবাদ তো শুধুমাত্র আপনার চামড়া দিয়ে হয় না, এখানে তো রাজনৈতিক বর্ণবাদ হতে পারে, ধর্মীয় বর্ণবাদ হতে পারে, অর্থনৈতিক বর্ণবাদ হতে পারে, সবকিছুই এখানে আছে, কম বেশি আছে। তারপরেও তারা একটা চেষ্টা করছে যে তাদের ভুল থেকে, তারা যে মূল্য দিয়েছে অতীতে, সেগুলো থেকে বেরিয়ে এসে একটি সমাধানের পথে যেতে। তো ইউরোপিয়ান এডুকেশন সিস্টেমে আমি যে একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে এখানে সব থেকে গুরুত্ব যেটা দেওয়া হয় সেটা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। আপনি একজন শিক্ষার্থী, আপনি পূর্ণাঙ্গভাবে স্বাধীনভাবে আপনার মত প্রকাশ করতে পারছেন কিনা, আপনার মত প্রকাশে কেউ কোনো বাধা দিচ্ছে কিনা, এটি দেখার চেষ্টা করে রাষ্ট্র। আপনি যা খুশি বলতে পারেন, আপনি শারীরিক আক্রমণ না করে একজনকে সমালোচনা করার জন্য আপনি কিভাবে আরো দক্ষ হয়ে উঠতে পারেন, এই কাজটি নিশ্চিত করার জন্য এখানকার সরকার, এখানকার শিক্ষা মন্ত্রণালয়, এখানকার ইনস্টিটিউট গুলা, এটা ইউরোপিয়ান ইউনিয়ন বা ধরুন একেবারে কান্ট্রি বেসড যে গভর্নমেন্ট থাকে, মন্ত্রণালয় থাকে, তারা প্রত্যেকে এই জিনিসটা এনশিওর করে। যে কারণ হয়েছে কি যে এখানে তাদের যে এডুকেশন সিস্টেম, টোটাল সিস্টেমটাকে একটি হিউজ ডেভেলপমেন্ট হয়েছে, এবং সারা বিশ্বের কাছে একরকম বলা যায় যে একটা মানে মডেল হয়ে গেছে। যদিও তারা কখনো বলে না আমরা মডেল, এবং তারা কখনো এটা বলতে চায় না যে আমরাই সেরা। ইউরোপিয়ান এডুকেশনের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তারা কখনো বলে না আমরা সেরা। তারা বলে হ্যাঁ আমরা হয়তো অন্যতম সেরা, কিন্তু কখনোই বলবে না আই এম দ্য বেস্ট। কারণ আপনি যখন বলেন আই এম দ্য বেস্ট, তখন আপনি আরেকজনের সঙ্গে কম্পেয়ার করছেন, এবং নিজেকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করার এই জায়গা থেকেই কিন্তু পৃথিবীর অসংখ্য সমস্যা, ধরুন যুদ্ধ বিগ্রহ, অনেক কিছু সৃষ্টি হয়। তো ইউরোপ তো শিখছে, সেই জায়গা থেকে তারা কখনো নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে না। যে কারণে হয় যে তাদের সামগ্রিক সামাজিক পরিকাঠামোতে একটি আমূল পরিবর্তন এসছে, এবং দেখবেন যে গত 70 বছর ধরে ইউরোপ তো অপেক্ষাকৃত বেশ শান্তই আছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এখন কয়েকটা কমেন্ট নিব আর কি। সো আমাদের কমেন্ট করেছে কাদাচর, ভালো শিক্ষা কাঠামো তৈরিতে বাংলাদেশের কি করণীয় বলে মনে করেন?
আচ্ছা, বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু একটু মানে সমস্যাটা কি জানেন, বাংলাদেশে হচ্ছে কি যে আমাদের সবাই আমরা শিক্ষা নিয়ে কাজ করি, হ্যাঁ, কিন্তু শিক্ষা এমন একটা বিষয় যেখানে শুধুমাত্র বিশেষজ্ঞদের হাত দেওয়া উচিত। ধরুন চিকিৎসা শিক্ষা এগুলো তো খুব মৌলিক বিষয়। এখন এখানে যারা বিশেষজ্ঞ নন তারা যদি কাজ করেন তো সেটা খুব ভালো একটা হয় না। আমি মাঝে মাঝে দেখি যে টেলিভিশন অনেকে বলছেন যে সড়ক দুর্ঘটনা ঘটছে, সুতরাং সড়ক দুর্ঘটনার ক্ষতিকর দিক কেন হয় ইত্যাদি পাঠ্যক্রমে দিয়ে দাও। পাঠ্যক্রমে তো কোন পাঠ্যক্রমে দেবো? এটা কি মানে প্রাইমারি এডুকেশনের মধ্যে কিন্তু থাকার কথা যে আমি রাস্তা পার হবো কিভাবে, হ্যাঁ? এখানে কিন্তু সেটাকে বইতে পড়ায় না। আপনি যদি দেখেন ইউরোপের যেকোনো কান্ট্রিতে প্রাইমারি এডুকেশনে মানে প্রাইমারি স্কুলে যারা পড়ে বাচ্চাদেরকে তাদের শিক্ষক একদম লাইন ধরে ফুটপাত দিয়ে নিয়ে যাচ্ছেন। নিয়ে যেয়ে তারা জেব্রা ক্রসিং দিয়ে বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছে, হ্যাঁ? তারপরে তারা রাস্তা পার হওয়া শিখছে, গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে, তারা তারপরে যাচ্ছে। এই যে একেবারে হাতে কলমে শেখানো, এই জিনিসগুলো তো করে। বাংলাদেশে যেটা হয় যে যেকোনো লোক যিনি যে বিষয়ে বিশেষজ্ঞ নন, যিনি শিক্ষা নিয়ে হয়তো কাজ করছেন কিন্তু তার আসলে ওই বিষয়ে যে একেবারে কোর নলেজ যেটাকে বলে বা পদ্ধতিগত নলেজ সেটা নাই। তো তারা এই বিষয়গুলো নিয়ে হাত দেন। ফলে হয় কি যে এখানে কিছু ভুল ত্রুটি হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে ইউরোপে আপনি যদি লক্ষ্য করেন যে ইউরোপিয়ান যেকোনো একজন শিক্ষামন্ত্রী আপনি ফেসবুক প্রোফাইলে যান, আপনি তাদের লিঙ্কডইন এ যান, আপনি দেখবেন যে তাদের চিন্তা চেতনা পুরো জিনিসটাই কিন্তু শিক্ষা কেন্দ্রিক। আমি ফিনল্যান্ডের যিনি শিক্ষা মন্ত্রী আমি তার লিঙ্কডইনে গেলাম, তার পার্সোনাল ওয়েবসাইটে গেলাম। দেখলাম যে তিনি মোটামুটি প্রত্যেক মাসে অন্তত ২ টা করে আর্টিকেল লিখছেন তার ব্যক্তিগত ওয়েবসাইটে এবং এটা কিন্তু মাতৃভাষায়, তার ফিনিশ ভাষায় তিনি লিখছেন বা সুইডিশে লিখছেন এবং সেখানে তার দেশের এডুকেশনের সমস্যাগুলো তিনি তুলে ধরছেন। তিনি কোনো সমালোচনা থাকলে সেখান থেকে কিভাবে এগিয়ে আসা যায় তিনি আহ্বান জানাচ্ছেন। ফলে হচ্ছে কি যে যিনি শিক্ষামন্ত্রী তার যাবতীয় চিন্তা চেতনা কর্ম পরিকল্পনা তার মানে দিন রাত পুরোটাই তিনি ওই কাজের জন্য ডেডিকেট করছেন। এখন আমাদের দেশের প্রেক্ষিতে যদি আপনি বিবেচনা করেন আমাদের তো মোটামুটি আমাদের যিনি শিক্ষামন্ত্রী আছেন বা অতীতে ছিলেন আপনি দেখবেন যে তাদের ফেসবুক প্রোফাইলে কি থাকে, তারা তো মানে এগুলো আসলে বলাও বিব্রতকর, হ্যাঁ। আপনার আপনার শিক্ষামন্ত্রী উত্তরের সাথে আরেকটা হ্যাঁ, কমেন্ট খুব বেশি রিলেটেড। সো জি, এখানে যদি আপনি কিছু এড করেন আরকি। হুম। আম মোটা দাগে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ত্রুটির জায়গা কোনগুলো? অলরেডি আপনি ২-১ টা আচ্ছা, বলেছেন। ত্রুটি হচ্ছে যে মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আপনাকে এনশিওর করতে হবে যে কোনো স্কুল ভালো না। কোনো স্কুল ভালো না। মানে আমাদের দেশে যেটা হয় কি দেখবেন যে কলেজের র‍্যাংকিং হয়। আমাদের রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমি এসএসসি ইন্টারমিডিয়েট পড়েছি। তো দেখলাম যে আমাদের কলেজ বোধহয় ইন্টারমিডিয়েটে সারা দেশে ১ম হয়েছে। এটা তো আচ্ছা আমার রেসিডেন্সিয়াল মডেল কলেজ সারা দেশে ১ম হলে এই পরিসংখ্যানটা দিয়ে কি আসে যায়? মানে আমার রেসিডেন্সিয়াল মডেল কলেজ সারা দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এটার আউটপুট কি? মানে কি হবে? এটা মানে আমি এই পরিসংখ্যানটা বা শ্রেষ্ঠত্বটা দিয়ে আমি কি করব? মানে কি মিন করবে? আপনি জিজ্ঞেস করেন, কি অ্যান্সার দিবেন? আমি জানি না কি অ্যান্সার দিবেন। বাট আমরা কিন্তু এই যে একেবারে প্রতিযোগিতার মধ্যে ফেলছি এবং এই র‍্যাংকিংটা হইছে কাদের দিয়ে? যারা যে সকল স্টুডেন্ট এখানে পরীক্ষা দিয়েছেন তাদের একটি ভালো ফলাফল ছিল, ভালো ফলাফলের। কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা পড়াশোনা করেন তারা তো বেশিরভাগই আসলে কনসেন্ট দেওয়ার মতো আ মানে বয়সে যান না। তো তাদেরকে তাদের একটি জিনিস দিয়ে যখন আপনি আ চেক করবেন যে আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো? আমি দুঃখিত সম্ভবত আমাদের আ হ্যাঁ, কোন একটা হোস্ট টেকনিক্যাল হ্যাঁ, প্রবলেম হয়েছিল। আচ্ছা ওকে। হ্যাঁ। তো যেটা হচ্ছে যে মানে এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সেরা ঘোষণা করা হয় না। যেটা জানা সেটা গভর্নমেন্ট জানে, মন্ত্রণালয় জানে কিন্তু পাবলিকলি এগুলা অ্যানাউন্স করে না। মানে বেসিক্যালি ধরুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটু আন্তর্জাতিকভাবে হয় সেটা আলাদা বিষয়। কিন্তু একদম ওই যে সেকেন্ডারি বা প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এ ধরনের কোনো কিছু হয় না। যে কারণে তারা এনশিওর করে যে সব শিক্ষা প্রতিষ্ঠান যেন সমান ফ্যাসিলিটি পায়। সেখানে সকল শিক্ষকের যেন যে মানদণ্ড সেটা একটা সামঞ্জস্যপূর্ণ, সাদুর্যপূর্ণ হয়। যেন তারা সকলেই একই রকম স্ট্যান্ডার্ড অফ এডুকেশন প্রোভাইড করতে পারেন এবং
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোনো শিক্ষার্থীর অভিভাবক যেন মনে না করেন যে আমার বাচ্চাকে অমুক স্কুলে দিতে হবে। মানে আমি যেখানে বসবাস করি আমার এলাকার সব থেকে নিকটবর্তী যে স্কুল সেটা সব মানে আমার বাচ্চার জন্য সব থেকে ভালো। আমি আমার বাচ্চাকে কাছে পিঠে স্কুলে দিব যেন তাড়াতাড়ি সেই স্কুলে দিয়ে আসতে পারি, তাকে স্কুল থেকে নিয়ে আসতে পারি, কোনো অসুবিধা করতে না হয়। এখানে যে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ভালো নাকি নটরডেম কলেজ ভালো, হলি ক্রস ভালো নাকি রাজপুত্তরা মডেল কলেজ বা ভিকারুননিসা ভালো, এ ধরনের কোনো মানে জাজমেন্টের সুযোগ নাই, কারণ এটা খুবই অস্বাস্থ্যকর। হ্যাঁ, তো আমি দেখছি এখানে একজন ভদ্রলোক প্রশ্ন করছেন যে গ্রাম জি, শহরে এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগত পার্থক্য দূর করো। বিষয় হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার গ্রাম এবং শহরকে আমি একইভাবে দেখছি কিনা। এখন বাংলাদেশের বাস্তবতায় যেটা হয় যে বাংলাদেশের মানুষ কিন্তু প্রশ্ন তুলতে পারেন যে আমার বাংলা আমি আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের উপরে এখন যে ঋণের বোঝা আছে, হ্যাঁ, গড় ঋণের যে বোঝা আছে সেটা 1 লক্ষ টাকার উপরে। এখন ধরেন এই ঋণ নিয়ে কি করছে গভর্নমেন্ট? গভর্নমেন্ট করেছে যেটা হচ্ছে আমাদের মেট্রো রেল করেছে, হয়তো টানেল করেছে সমুদ্রের তলে, হয়তো পদ্মা সেতু করেছে। এখন যে লোকটা 1 লক্ষ টাকার ঋণ তার উপরে আছে, তিনি কি কনসেন্ট দিয়েছিলেন যে ঢাকার এই উন্নয়নটা জন্য তিনি পয়সা দিবেন? এই ঋণটা তো তাকে বহন করতে হবে। মানে অর্থনীতি কিন্তু তার করের মাধ্যমে, তার দ্রব্যমূল্যের মাধ্যমে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই পয়সাটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে। কিন্তু এই সুবিধাটা তিনি পাচ্ছেন না, তাইলে তিনি কেন দিবেন? মানে আমি মেট্রো রেলে, আমি গ্রামে থাকি, আমি কখনো ঢাকায় যাই না, আমি কেন মেট্রো রেলের জন্য খরচ দিব? তো যেটা হয় যে এখানে যেটা করে তারা যে কোনো কিছু করার আগে নাগরিকের একটা কনসেন্ট নেন। আমি আমি পর্তুগিজ রেসিডেন্ট, আমি টেম্পোরারি রেসিডেন্ট, আমি এখানকার নাগরিক না, কিন্তু আমার এলাকায় যখন কোনো একটা উন্নয়ন পরিকল্পনা হয় গভর্নমেন্ট কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে আমরা এরকম একটা করতে চাচ্ছি, তোমার কনসেন্ট আছে কিনা, তুমি কি মনে করো, তোমার কোনো সাজেশন আছে কিনা। আমার দরকার আছে, আমি তো এদেশের নাগরিক না, কিন্তু আমি একজন বিদেশি হলেও আমি যেহেতু এই নির্দিষ্ট এলাকায় বসবাস করছি, আমার মতামতটাকে তারা গুরুত্ব দেয়। এটা হচ্ছে এদেরকে টোটাল যে এডুকেশন, তাদের যে মূল্যবোধ, তাদের যে সংস্কৃতি। আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে এখানকার এডুকেশন মিনিস্ট্রি এবং হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয় মোটা দাগে সংযুক্ত থাকে। ফলে হচ্ছে কি তাদের যে সাংস্কৃতিক পরিমণ্ডল এবং তাদের যে শিক্ষাগত একটি বিষয় থাকে, এই দুটো একটা একটা অপরটার সঙ্গে সংযুক্ত থাকার কারণে হয় কি যে আর তারা অ্যাসেস করতে পারে যে আমাদের সাংস্কৃতিক মানদণ্ডে কোনো পরিবর্তন হচ্ছে কিনা। কারণ মানুষের এডুকেশনের দুটো আউটপুট, একটা হচ্ছে যে আপনি মানুষ হিসেবে কতটা আধুনিক হচ্ছেন, কতটা স্মার্ট হচ্ছেন, স্মার্ট বলতে হতে কতটা আপনি দক্ষ হচ্ছেন, হ্যাঁ। আর একটা বিষয় হচ্ছে আপনি মানে কত বেশি ইনকাম করতে পারছেন, সেটা একটা জিনিস। তো ইনকামের বিষয়টাও তো আবার এখানে ধরুন যে আপনি বুঝতে পারবেন না, বহুত বড় লোক বিলিয়নিয়ার মানুষ হয়তো এখানে একেবারেই আপনার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ। আপনার প্রধানমন্ত্রী হয়তো আপনার সঙ্গে পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণ করবেন, হ্যাঁ। আপনি আপনার প্রধানমন্ত্রীর শরীর স্পর্শ করার আগ পর্যন্ত, নাক পর্যন্ত আঙুল তুলে কথা বলতে পারবেন। তো এগুলো তো কেন ঘটে? কারণ গভর্নমেন্টও জানে, যিনি প্রধান তিনিও জানেন যে আমার মানুষের মূল্যবোধ কি, তিনি আমাকে শারীরিকভাবে আক্রমণ করবেন কি করবেন না। এখানে পুলিশও জানে মানুষের আচার আচরণ কিরকম। তো সবকিছু মিলে এই যে একটি মিথস্ক্রিয়া তৈরি করা, হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান এডুকেশনের সাকসেসের বড় কারণ হচ্ছে তারা একটি পরিবেশ তৈরি করেছে, একটি ইকোসিস্টেম তৈরি করেছে। ধরুন এই ইকোসিস্টেম যতদিন পর্যন্ত না আপনি কোথাও তৈরি করতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার গ্রামের সাথে শহরের শিক্ষার পার্থক্য ঘটবে। এখন আমার বাবার পয়সা নেই বলে আমি গ্রামে পড়ি, তাই আমার কি অধিকার নেই? আমি কি রাষ্ট্রের একজন নাগরিক না? আমার শহরে যাওয়ার পয়সা নেই বলে কি আমি এডুকেশন নিতে পারবো না? এই অধিকার আমার রাষ্ট্রকে কে দিচ্ছে যে একজন মানুষ তিনি শহরে জন্মগ্রহণ করছেন বলে তিনি ভালো এডুকেশন পাবেন, আর আমি গ্রামে জন্মগ্রহণ করছি বলে আমার বাবা দরিদ্র বলে আমি ভালো এডুকেশন লাভের সুযোগ পাবো না? এটা তো হতে পারে না। আবার যেহেতু এখানে উচ্চশিক্ষাকে মানে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, শুধুমাত্র যারা বিশেষজ্ঞ তারাই এখানে মানে কারা আসতে পারবে সেটা নির্ধারণ করেন, তারা পরিসংখ্যান গবেষণা ইত্যাদি দেখে সেটা করেন। ফলে হয় কি, যারা খুব ইচ্ছুক, যারা যোগ্য, যারা মেধাবী, যারা মানে যাদের আসলেই এটার প্রতি আগ্রহ আছে, তারা শুধুমাত্র উচ্চশিক্ষায় আসেন। ফলে এখানে ইউনিভার্সিটি কতটা হবে না হবে সেগুলা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। মানে যে কোনো একটা বিষয় খোলা, যে কোনো একটা ইউনিভার্সিটি খোলা ইচ্ছা হলো, মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো একটা কিছু খোলা যায় না, এখানে রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করা হয়। আপনি দেখবেন না যে ইউরোপিয়ান যে কোনো কান্ট্রিতে হঠাৎ করে ইউনিভার্সিটি খুলে ফেলা হচ্ছে, হ্যাঁ। কারণ বাংলাদেশে তো দরকার প্রধানত প্রাইমারি স্কুল, আমাদের তারপরে দরকার হাই স্কুল। আমার প্রাইমারি স্কুলে কিন্তু সব থেকে বেশি স্টুডেন্ট যায়।
আমাদের দেশে প্রাইমারি স্কুল কয়টা নতুন খোলা হয়, প্রাইমারি এডুকেশনে কতটুকু গুরুত্ব দেওয়া হয়? আমি তো বাংলাদেশের প্রাইমারি স্কুলে পড়েছি, আমি কি জানি না সেখানে যারা শিক্ষকতা করেন তারা আসলে কারা যেতে চান? আমি আমার শিক্ষকদের নিশ্চয়ই অসম্মান করব না, আমি তাদের সম্মান রেখেই বলতে চাই, বাট আমরা তো বুঝি যে তাদের কতটুকু দেওয়ার ক্ষমতা আছে, তারা কতটুকু নিজেরা শেখেন, তাদের মন মানসিকতা কি। এখন এটা হচ্ছে আমাকে কোথায় গুরুত্ব দিতে হবে সেটা বোঝার মতো বোধ শক্তি যতদিন পর্যন্ত না আমার না হবে, ততদিন আমার দেশে শহর গ্রামের মধ্যে এডুকেশন সিস্টেমের পার্থক্য হবে। এবং আপনার যখন শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন সিস্টেম যা কিছুই বলি, বা সাংস্কৃতিক পরিবেশ, শিক্ষার যে একটি ইকোসিস্টেম, এটি যতদিন না পর্যন্ত উন্নত হচ্ছে, আপনি তো রাষ্ট্র হিসেবে উন্নতি করতে পারবেন না। আপনি মানে বাংলাদেশে আমরা গর্ব করি আমাদের পোশাক শিল্প নিয়ে। পোশাক শিল্পে কি করি আমরা? কি নতুন কোনো কিছু সৃষ্টি করছি? আমাদের হাতে গোনা কয়েকটা জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা সুতা বা তুলা এগুলা হচ্ছে ইম্পোর্ট করে আমরা সেটাকে পোশাকে রূপান্তরিত করে সেটাকে দিচ্ছি। আলটিমেটলি আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে কি পরিমাণ পরিবেশের ক্ষতি করছে। ইউরোপ কি জন্য মানে বাংলাদেশ থেকে পোশাক কি জন্য কেনে? তারা দেখে যে রাষ্ট্রে পরিবেশগত বিষয়টাকে তারা গুরুত্ব দেয় না, যারা মনে করে যে আমরা এই ধরনের কোনো একটা কিছু দ্রব্য উৎপাদন করে আমাদের ইকোনমিটাকে চালু রাখবো, তাদের উপর তারা ছেড়ে দেয়। ইউরোপে আপনি দেখবেন না ইন্ডাস্ট্রি খুব বেশি কিছু হচ্ছে। তো তারা হচ্ছে কিন্তু উচ্চ মানের, মানে আমরা যদি একেবারেই পেশাগত দিক থেকে চিন্তা করি, তাহলে একেবারে টার্সিয়ারি লেভেলে কি থাকে, প্রাইমারি লেভেলে কি থাকে, উচ্চ ইসে কি থাকে, সেগুলো তো আমরা বুঝি। একেবারে আপনি কোন একটা দেশ কৃষি ভিত্তিক হচ্ছে নাকি শিল্প ভিত্তিক হচ্ছে নাকি সার্ভিস সেক্টরে যাচ্ছে, আপনি দেখবেন যে উচ্চ শিক্ষা যে দেশে যত বেশি, যে দেশ যত উন্নত, সে দেশের সার্ভিস সেক্টর তত বেশি। এবং এখানে কৃষির যতটুকু দরকার তার বেশি তারা কোনো কিছু করে না। প্রত্যেকটা কিছু আপনাকে গবেষণার ভিত্তিতে, তথ্য উপাত্তের ভিত্তিতে একটি দীর্ঘমেয়াদী আপনার লক্ষ্য থাকতে হবে। এবং সেই লক্ষ্য আপনি অর্জন করতে পারছেন কিনা, সেই লক্ষ্য আপনার অর্জনের সাফল্য ব্যর্থতা, এটা আপনাকে অবশ্যই আত্মসমালোচনার জায়গায় রাখতে হবে। সমালোচনাকারী হচ্ছে আপনার সব থেকে কাছের বন্ধু। যে ব্যক্তি আপনাকে শুধু প্রশংসা করে সে কোনোভাবে আপনার বন্ধু নয়। আপনার প্রশংসা করবে যে হয় আপনাকে, সে আপনার জিনিসপত্র পড়ে না, সে আপনার জিনিসপত্র লক্ষ্য করে না, সে আপনাকে চাটুকারিতায় ব্যস্ত থাকে। আদারওয়াইজ আপনার বন্ধু আপনার নিশ্চয়ই কোনো না কোনো ভুল খুঁজে পাবেন। কারণ আমি মনে করি যে আমি আজকে যে কথা বলছি, আপনি হয়তো আমাকে একই অনুষ্ঠানে ২ বছর পরে ডাকলে আমি হয়তো ভিন্ন কথা বলবো, এবং এটাই স্বাভাবিক। আমি যদি একই কথা ২ বছর পরে বলি, তার অর্থ হচ্ছে আমি ২ বছর কোনো কিছু শিখিনি নতুন করে। তো তো এটার আমাদের একটা আরেকটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আদর্শ শিক্ষক তৈরিতে করণীয় কি? এই আদর্শ ব্যাপারে যদি কিছু শিক্ষক বলেন। তৈরিতে, এই যে আমি যে কথা বলেছি যে আমাদের একটি মানে সুশিক্ষিত একটি সম্মানজনক ইকোসিস্টেম গড়ে তুলতে হবে। শিক্ষাকে আমাদেরকে ভ্যালু করতে হবে। আমাদের দেশে জিডিপিতে শিক্ষা খাতে যে মানে জিডিপির যে এটা থাকে, পোর্শনটা থাকে, সেটা হচ্ছে মোটামুটি সম্ভবত সর্বশেষ যে বাজেট সেটাতে 1.86 বা এই জাতীয় কিছু, না যেটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সেটা তো ৬% হওয়া উচিত। আমরা তো এটা গুরুত্ব অনুভব করি না। এবং এর মধ্যেও আবার ওই যে প্রযুক্তি এটা ওটা দিয়েছো, প্রকৃত অর্থে আসলে শিক্ষা খাতে যে মানে খরচটা করছে আমাদের সরকার, আমাদের রাষ্ট্র, সেটা খুবই নগণ্য। এখন আপনি কিসে পয়সা খরচ করছেন সেটা গুরুত্বপূর্ণ, দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মূলত অবকাঠামোগত উন্নয়নকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে বিবেচনা করা হয়। এখন যারা যা বোঝে, অবকাঠামোগত উন্নয়ন তো মানুষ দেখতে পাই, আর এই জন্য মনে করে যে আমি ব্রিজ করছি, কালভার্ট করছি। সেটা কিন্তু আপনার যদি শিক্ষা খাতে বিনিয়োগ করে আপনি যদি একটি জাতিকে উন্নত করতে না পারেন, তো ব্রিজ কালভার্ট দিয়ে তো হবে না। এখন ব্রিজ কালভার্ট করতে যাচ্ছিল, আগে রড দিত, এখন মানুষের মূল্যবোধের অবক্ষয় হয়েছে বলে তারা বাঁশ দিচ্ছে, তারা পাটকাঠি দিচ্ছে। তো আরো ভবিষ্যতে আরো খারাপ কিছু হবে। হ্যাঁ, আর ছোট্ট একটা জিনিস যোগ করি আমি, এই যে আমাদের রানা প্লাজায় যে দুর্ঘটনা হয়েছিল, আমি লক্ষ্য করলাম যে আমাদের এখানে আমাদের ক্লাসমেটরা তারা বলছে রানা প্লাজার ঘটনা জানে কিভাবে। তারা ক্লাস 7-8 রানা প্লাজার ঘটনাটি নিয়ে অ্যাসাইনমেন্ট করছে। আচ্ছা, বাংলাদেশের ঘটনা, বাংলাদেশে কোন স্কুলে এই বিষয়টা নিয়ে পড়াশোনা করানো হয়েছে? আমাকে একটু কেউ জেনে থাকলে একটু লিখতে বলেন তো আমার ফেসবুক প্রোফাইল বা এই লিংকের নিচে। এগুলো কিন্তু হয় না। তারা যেকোনো কিছুকে যে ব্রড দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করেন, এটা গুরুত্বপূর্ণ। আপনাকে প্রতিনিয়ত নিজের সমালোচনা করতে হবে, নিজের ভুল ত্রুটি দেখতে হবে, তারপরে আপনার একটা সমাধান খুঁজতে হবে। কারণ আদর্শ শিক্ষক খুঁজতে গেলে আমাদের দেশে তো নিশ্চয়ই আদর্শ শিক্ষক ছিলেন। আমরা তো ছোটবেলায় অসংখ্য শিক্ষক পেয়েছি যারা খুবই উচ্চ মানের মূল্যবোধ, তারা উচ্চ ধারণা রাখতেন, জ্ঞান রাখতেন। আমরা লক্ষ্য করছি খুব দুর্ভাগ্যের সঙ্গে যে আমরা এখন যারা ধরুন সিনিয়র শিক্ষক,
তাদের মধ্যে মূল্যবোধের যে মান সেটা তো আসলে নিম্নগামী। এবং আমরা আশঙ্কা করি যে যারা এখন একটু জুনিয়র পর্যায়ে আছেন বা মধ্যম পর্যায়ে আছেন, তারা যখন সিদ্ধান্ত গ্রহণের মতো একক ক্ষমতা পাবেন, তাদের যে ধরনের লেজুড় বৃত্তির বা তাদের ব্যক্তিত্বহীনতার যে পরিচয় আমরা নানা ক্ষেত্রে পাই, আমি মনে করি না যে তারা কোনো কিছু অ্যাড করতে পারবেন সোসাইটিকে। মানে আমি দুর্ভাগ্যজনক ভাবে আমি খুব আশাবাদী হতে পারছি না এখানে। খুব বড় রকম ভাবে কোনো সংস্কার না করলে আসলে আমাদের বর্তমান বাস্তবতায় আমরা আরো খারাপ দিনই দেখতে যাচ্ছি। সরি, বাট এটাই সত্যি। সর্বশেষ আরেকটা প্রশ্ন নিব। আমরা শিক্ষা নিয়ে কথা বলছি, শিক্ষা কাঠামো নিয়ে কথা বলছি। শিক্ষার উদ্দেশ্য কি? আপনি কি মনে করেন? শিক্ষার উদ্দেশ্য তো ওই যে মানে আমরা একেবারে যে কোনো একটা মানুষের যে মানে মানুষ কি, আমি তো একটা প্রাণী, তাই না? আমি তো বেসিক্যালি একটা প্রাণী, গরুও প্রাণী, গাধাও প্রাণী, ঘোড়াও প্রাণী। এখন অন্যান্য প্রাণীর সাথে আমার পার্থক্য হচ্ছে আমার মননশীলতা, আমার চিন্তা ভাবনায়। আমি আমার পৃথিবীতে তো আর কোনো জাতি নিজের জন্য বাড়িঘর করেনি, তার পোশাক আশাক বানাতে পারে না। তার মানে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদেরকে যে একটি ধাপ থেকে আরেকটি ধাপে উন্নীত করছি। আমরা যে ধরুন পৃথিবী থেকে আজকে চাঁদে যাচ্ছি, মঙ্গল গ্রহে যাওয়ার চিন্তা করছি, আমরা হচ্ছে টেলিস্কোপ দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখছি, আমরা ব্ল্যাক হোলের মধ্যে কি আছে দেখার চেষ্টা করছি, আমরা লাইটকে এনার্জি করা যায় কিনা চেষ্টা করছি। লাইটকে এনার্জি করা যায় কিনা এই চেষ্টা কিন্তু আইনস্টাইন 1904 সালে করছেন। আমি সেদিন চিন্তা করছিলাম, দেখলাম যে পেলাম যে আইনস্টাইন এই চিন্তা করছেন। আমি খুব মানে চিন্তা করতে করতে পেলাম। এখন পরে গুগল সার্চ করে দেখছি না, এই চিন্তা সামবডি ডিড ডিড 100 ইয়ার্স বিফোর। বাট মানে আমি যখন চিন্তা করছি যে লাইক আমি একটু ভেবে দেখি যে হয় কিনা। মানুষ তো অনেক কিছু চিন্তা করে। আমি আবার মাঝে মাঝে চিন্তা করি অনেকে এই যে মঙ্গলে বসবাস করতে গিয়ে অক্সিজেন লাগবে। আচ্ছা, হতেই তো পারে অক্সিজেন বাদে অন্য কোনো জিনিস দিয়ে আমাদের যদি অভিযোজনের মাধ্যমে আমাদের রক্ত পরিশোধনের একটা বিষয় তৈরি করা যায়, কে জানে, থাকতেই তো পারে, আমরা তো জানি না যে এটা সম্ভব না। হ্যাঁ, তো এই যে মানে মানুষের একটি পর্যায় থেকে একটি নির্দিষ্ট পর্যায় থেকে তার মূল্যবোধ, তার সংস্কৃতি, তার ভাষা জ্ঞান, তার দক্ষতা, সামগ্রিকভাবে যে একটি আহ মানোন্নয়নের যে চেষ্টা, এটাই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষা মানুষকে প্রকৃতার্থে মানুষ করে তোলে। মানে একটা কথা আছে যে আহ গরু ছাগলের বাচ্চা হলে সেটা তো গরু ছাগলের বাচ্চা হয়, কিন্তু মানুষকে নিজ প্রচেষ্টার মাধ্যমে, নিজ শ্রমের মাধ্যমে, নিজ মেধা কে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তাকে প্রতিনিয়ত পরিশীলিত করার মাধ্যমে তাকে একটি উন্নত জাতের প্রাণীতে পরিণত হতে হয়। এবং যে কারণে দেখা যায় যে আমরা অতীতে মানুষ তো এক ধরনের হান্টিং এর মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করত, তারপরে তার পেশা পরিবর্তিত হলো, তারপরে কৃষি আসলো, তার খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে, আমরা এখন অনেক সচেতন, পরিবেশ সচেতন হচ্ছি, আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি কিভাবে আরো পরিবেশের প্রতি আমরা একটু মানবিক হতে পারি। কারণ আমরা তো অলরেডি অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছি, পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে নানা যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে জীবাশ্ম জ্বালানি ব্যবহার নানা ভাবে তো আমাদের পৃথিবীটাকে তো আসলে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। এখন মানুষ উপলব্ধি করছে যে আসলে আমাদেরকে আরো উন্নত ধরনের কোনো কিছু আবিষ্কার করতে হবে যেন প্রকৃতির সঙ্গে আমরা লড়াই না করি। বেসিক্যালি মানুষের পক্ষে তো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা সম্ভব নয়। প্রকৃতির শক্তি ভয়ঙ্কর। মানে আপনি যদি মনে করেন আপনি প্রকৃতির সঙ্গে লড়াই করবেন, এটা খুব যুক্তিসঙ্গত না। তো শিক্ষা হচ্ছে মানুষকে এই জিনিসটা করে যে একটি প্রাণীর পর্যায় থেকে একটি মানে কোরআন শরীফে যেমন বলা আছে আশরাফুল মাখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব, এই সৃষ্টির সেরা জীবে পরিবর্তন করে নিয়ে যাওয়ার জন্য যে যা কিছু করণীয়, এই সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আপনাকে ধন্যবাদ, আজকে আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আপনাকে আমরা অসংখ্য আজকে ধন্যবাদ। আমি আমাদের আমি প্রোগ্রামটা আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। জি। জি, আমি আমার যারা দর্শকরা এটি শুনেছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। দেখুন, দর্শকরাই তো এই অনুষ্ঠানের মূল প্রাণ। সো আমি যা কিছু বলেছি আমি আশা করব আপনারা, আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, ঠিক বলে থাকি, আপনারা অনুগ্রহ করে আপনাদের সমালোচনা অবশ্যই আমাকে জানাবেন, আমাকে লিখতেও পারেন। আমার ফেসবুক প্রোফাইলে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনি সেখানে আমাকে লিখতে পারেন। আর আমি আশা করব আমি যারা শুনছেন প্রত্যেকের নানা রকম যে ইনসাইট আছে, আমার ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, যেন আমি ভবিষ্যতে আরো ভালো একজন বক্তা হতে পারি বা আমি নিজে আপনার কাছ থেকে কিছু শিখতে পারি, এই কামনা থাকলো। এবং ধৈর্য ধরে ঘন্টাখানিক ধরে কথা বলছি, এটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি একই সাথে ধন্যবাদ দিতে চাই আমাদের হোস্টকেও।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, এবং বাংলাদেশ স্টাডি ফোরামকেও আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার খান। সো থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি।